আচ্ছা, আমরা পার্টস অফ স্পিচের দুইটা পার্ট টপিক আজকে পড়বো। একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু তার আগে আমরা একটু ইডিয়মসটা দেখে আসি। আপনারা অনেকেই কনফিউজ যে ইডিয়মসটা পরীক্ষার জন্য কিভাবে পড়তে হবে। আপনাদের প্রথম পরীক্ষাটা কালকে রাত 12টায় লিঙ্ক দেওয়া হবে। আমি আবারও বলছি, কালকে রাত 12টায় লিঙ্ক দেওয়া হবে। আপনারা এখান থেকে 24 ঘন্টা সময় পাবেন, অর্থাৎ পরের দিন রাত 12টায় ক্লোজ হবে। ওকে। এখন আপনারা সিলেবাস জানেন যে আপনাদের এই উইকের জন্য, প্রিলি পার্টের জন্য আপনাদের কি কি পরীক্ষা ফেস করতে হবে। তার মধ্যে প্রথমত ছিল ইডিয়মস, আর একটা ছিল এক কথায় প্রকাশ, আরেকটা ছিল এক কথায় প্রকাশ। এখন কথা হচ্ছে যে এক কথায় প্রকাশটা আমরা স্কিপ করছি এবং তার পরিবর্তে ইডিয়মসটাকে দুইবার করছি। যখন আমরা ইডিয়মসটা শুরু করছি, পরবর্তীতে আমার কাছে যেটা মনে হলো যে ইডিয়মসটা একটু টানা শেষ করি, দুইটা জিনিস একসাথে খিচুড়ি না পাকায়ে ইডিয়মসটাকে শেষ করি। সেই জন্য আপনাদের 3 পেজের জায়গায় 5 পেজ পড়তে দিয়েছি। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন, এরকম নোট আগে অন্য কোথাও আমি দেখি নাই, তবে আমার পড়তে পড়তে প্রথম ফিল হয়েছিল যে কিছু ইডিয়মস আছে যারা সেম টাইপ মিনিং দেয়, এবং তাদেরকে যদি ব্লক আকারে আপনি পড়তে পারতেন তাহলে হয়তো বা অনেক ইজিলি পড়ে ফেলা যাইতো। যেমন সাপোজ ধরেন পারপ্লেক্সড, মানে আপনি যে হতবিহ্বল, আপনি যে কনফিউজড, এই জিনিসটা কোন কোন ইডিয়মস দ্বারা প্রকাশ করা যাইতে পারে, যেমন এট এ লস দ্বারা, এট ফল্ট দ্বারা, এট ওয়ান্স উইটস ইন দ্বারা, এট সি, ইন এ ডিলেমা, ইন এ ফগ, স্ক্র্যাচিং ওয়ানস হেড। এগুলো কিন্তু রিলেট করে পড়া যায়। দেখেন, স্ক্র্যাচিং ওয়ান হেড মানে কি, আপনি চুল চুল, অনেকে আমরা ওই যে কনফিউজ থাকলে কি করি, চুলের মধ্যে একটু চুলকাই না, এইটাই হচ্ছে স্ক্র্যাচিং ওয়ানস হেড। এটা আপনি যদি একটু ফিল করে পড়েন সহজ লাগবে। ব্যাফোল্ড মানে একই হতবিহ্বল। ইন এ মাডেল মানে আপনি হচ্ছে কাদার মধ্যে পড়ে গেছেন, আপনি কনফিউজড। স্টাম্পড, তারপর হচ্ছে অন দ্য ফেন্স। দেখেন, অন দ্য ফেন্স মানে হচ্ছে, ধরেন যারা প্রাচীর বুঝেন, সোজা কথা হলে মনে করেন ভারত পাকিস্তানের প্রাচীর, আপনি এর উপরে খাম্বা হয়ে দাঁড়ায় আছেন, আপনি এর উপর খাম্বা হয়ে দাঁড়ায় আছেন। এই সাইডে ধরেন ইন্ডিয়া, এই সাইডে হচ্ছে পাকিস্তান, এই সাইডে হচ্ছে পাকিস্তান। কিংবা আমি আর যাদের মধ্যে আসলে ঝামেলা চলে তাদেরকে নিয়ে উদাহরণগুলো দিতে চাচ্ছি। হইতে পারে একটা বিএনপি, হইতে পারে একটা আওয়ামী লীগ, ঠিক আছে, যেগুলো নিয়ে বরাবর বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত। ইন্ডিয়া পাকিস্তান নিয়ে বিভক্ত, বিএনপি আওয়ামী লীগ নিয়ে বিভক্ত, আরো ধরেন অনেক রকম ইস্যুস থাকতে পারে। তো আপনি যখন এই যে অন দা ফেন্স, আপনি কোন দিক যাবেন, আপনি কনফিউজড, আপনি কোন দিক যাবেন, আপনি কনফিউজড হলে আপনি অন দা ফেন্স। বুঝছেন, ফেন্স মানে এখানে হচ্ছে বেড়া। তারপরে ইন টু মাইন্ডস, আপনি দুইটা মাইন্ডের মধ্যে কনফিউজড। দুইটা মাইন্ড মানে আপনার একই, আপনার নিজের মনের মধ্যেই দুইটা জিনিস, দুইটা সত্তা বসবাস করছে। ধরেন আপনার হয়তো একবার মনে মনে হচ্ছে যে হারে, আমার কি প্রাইভেট জবে ঢুকে যাওয়া উচিত ছিল, আরেকবার হয়তো আপনার মনে হচ্ছে না, আমার গভর্নমেন্ট জবে যাওয়া উচিত ছিল। এই যে ইন টু মাইন্ডস, এটাও তো একটা কনফিউজড অবস্থা, পারপ্লেক্সড অবস্থা। টর্ন বিটুইন টু অপশন মানে দুইটা অপশনের মধ্যে আপনি কনফিউজড, একই কথায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এই যে ডিলেমা, ইন এ ডিলেমা, যার কাছে ডিলেমা শব্দটা পরিচিত তার কাছে মনে হবে যে এটা কোনো বাগধারা না, এটা এমনিই পারি। কারণ ডিলেমা, ডিলেমা মানে হচ্ছে একটা সংকট। ডিলেমা, ডিলেমা মানে হচ্ছে সংকট। এটার যদিও সিনোনিমস আছে একটু কঠিন কঠিন। একটা তার মধ্যে হচ্ছে কোয়ান্ডারি, আরেকটা হচ্ছে কোয়ান্ডারি এরকম। আরেকটা হচ্ছে হলো, আরেকটা কি, আরেকটা আমি ভুলে গেছি। হ্যাঁ, একটা কোয়ান্ডারি, আরেকটা পেটে আসছে মুখে আসছে না টাইপের অবস্থা আমার। আরেকটা, আরেকটা আরে, আরেকটা হচ্ছে আপনার প্রেডিক্যামেন্ট, রাইট, আরেকটা হচ্ছে প্রেডিক্যামেন্ট, আরেকটা হচ্ছে প্রেডিক্যামেন্ট। আমি এটা লিখছি, কই গেল আমার কলম, কই গেল। আর একটা হচ্ছে প্রেডিক্যামেন্ট। এই দুইটাই আমার খুব পছন্দের দুইটা সিনোনিম। আপনাদেরকে একটা জিনিস বলি, আমি পরীক্ষার হলে যখন এরকম ডিলেমা শব্দটা ইউজ করার সুযোগ পাইতাম, তখন একটু ভোকাবুলারি খেলা দেখানোর জন্য কোয়ান্ডারি, কোয়ান্ডারি আর হবে কোয়ান্ডারি আর প্রেডিক্যামেন্ট, এই শব্দ দুইটাই ইউজ করতাম। তো দেখেন, আপনি যদি ডিলেমা শব্দের মিনিং জানতেন, আপনার কাছে কখনোই মনে হইতো না যে এটার মিনিং পারপ্লেক্সড হবে না অন্য কিছু হবে। একটা নিয়ে আলোচনা করলাম, এরকম নিচে দেখেন আরো অনেক কিছু দেওয়া আছে। বি টু বি এন এ ডিফিকাল্ট সিচুয়েশন, অনেকটা উপরের সাথে মিক্স আপ হয়। পারপ্লেক্সড হওয়া আর একটা ডিফিকাল্ট সিচুয়েশনে থাকা, দুইটা সিমিলার প্যাটার্ন একসাথে দেওয়া আছে। আপনি যখন এই সবগুলো একসাথে পড়বেন আপনার বেটার মাথায় থাকবে। আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য এইভাবে এই প্যাটার্নে দেওয়া ডিটেইলস। আপনি যখন কোনো কিছু ডিটেইলস, প্রেডিক্যামেন্টের ডাবল মিনিং আছে ভাই। আপনি যেটা বলতে চাচ্ছেন যে প্রেডিক্যামেন্ট মিন দুর্দশা, হ্যাঁ, আপনি একটা জটিল অবস্থায় পড়লে দুর্দশাতেও পড়তে পারেন, নো প্রবলেম। বাট আপনি একটা ডিলেমা, সংকটের মধ্যে পড়লেও, সংকটে পড়লে মানুষ দুর্দশাতেই পড়ে। মানে আপনি এই ওয়ার্ড গুলা বিভিন্ন বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন। ইউ আর রাইট যে এটা দুর্দশা, আবার প্রেডিক্যামেন্ট হচ্ছে একটা কুয়ান্ডারি অবস্থা, একটা হচ্ছে ডিলেমা, উভয় সংকট। বুঝছেন, যেভাবে আপনি ইউজ করবেন, নো প্রবলেম। তারপরে চলে আসেন এবার ডিটেলস। ডিটেলসে যখন আসলেন তখন দেখেন আপনি কোথাও হয়তো আপনি বলবেন যে ভাই এটা ডিটেলস বলো। আচ্ছা, আপনাদেরকে একটা আমি লাইফ টাইমের পরামর্শ দিই, লাইফ টাইম বলতে একদম লাইফ লেসন। সেটা হচ্ছে, এই যে আপনারা ইডিয়মস দেখছেন, এই ইডিয়মসটা আপনার ভালো মার্ক পাইতে মারাত্মকভাবে হেল্প করে। আপনি ফ্রম
ফ্রম ব্যাংক রাইটিং, ব্যাংক ফোকাস রাইটিং টু আইএলস রাইটিং, টু আইএলস IELTS, আইএলস মানে তো এটাই মনে হয়, আইএলস রাইটিং। এবং এর পরবর্তীতে হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং। এবং আপনি যদি মনে করেন যে আপনি স্পিকিং, আইএলস এর স্পিকিং নিয়ে কখনো যদি একটু ভিডিও টিডিও দেখেন, এর এই জায়গাগুলোতেও দেখবেন যে তারা প্রচুর পরিমাণে ন্যাচারাল ইডিয়মস ইউজ করে। কথা বলতে জানতে হবে আপনাকে, ইডিয়মসটা আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবং আমরা এটা পারি না দেখে আমরা ইংলিশে কথা আরো আসে না। তো আপনি ধরেন কোনো কিছুকে বলতে চাইলেন যে এটা ডিটেলস বলো, না বলে আপনি বললেন প্লিজ টেল মি দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য থিং। দেখেন ডিটেলস না বলে ইনস অ্যান্ড আউটস বললেন, শুনতে কিন্তু বেশ ভালো লাগলো। তারপরে দ্য নাটস অ্যান্ড দ্য বোল্টস, তো ইনস অ্যান্ড আউটসটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ফর হচ্ছে স্পিকিং। আপনি যদি এগুলো আপনার লেখার মধ্যে অ্যাপ্লাই করেন, বেটার একটা আউটপুট পাবেন। এবারেও আপনার প্রিলির জন্য তো লাগবেই। যাই হোক, এটাই ছিল ছোটখাটো একটা লাইফ লেসন যে আপনাকে ইডিয়মসটা এমন ভাবে আয়ত্ত করতে হবে যেন আপনার ডেইলি স্পিকিং এ আপনি এটাকে নিয়ে আসতে পারেন। আপনাদেরকে আমি এটা বলছি না যে আপনারা আইএলস দেন ভাই, এই কথা আপনাদেরকে বলি নাই। আপনাদেরকে কথাটা এই জন্য বললাম, আপনি যখন জব লাইফে আসবেন, জব লাইফে তখন ইংলিশের অনেক ভূমিকা আছে। জব লাইফে আসলে আপনার ইংলিশে অনেক ভূমিকা। আপনি যদি ভালো ইংলিশ পারেন, আপনার অফিসে কোনো না কোনো কিছু ডিল করতে হয় ইংলিশে, ফরেন ক্লায়েন্ট আসতে পারে, আপনি অনেক বেশি সুযোগ পাবেন। যে বান্দা তার লাইফে ইংলিশ স্পিকিং এ ভালো, ইংলিশ স্পিকিং এ ভালো, সে সে অনেক বেশি সুযোগ সুবিধা পায়, সে অনেক বেশি সুযোগ সুবিধা পায়। বুঝছেন? জাহিদ ভাই নোস প্রিলিমিনারি ইনস এন্ড আউটস, হ্যাঁ খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন। তো ইংলিশ স্পিকিংটা, আমি এটা পড়ানোর পার্ট না, আপনাদেরকে একটা নর্মাল সাজেশন দিলাম যে আপনারা যদি এখন থেকে ইংলিশ স্পিকিং ডেভেলপ করেন, আপনারা জব লাইফে অনেক অনেক বেশি বেনিফিটস পাবেন। আইএলটিএস এর জন্য বলি নাই। তো এইরকম যেগুলো পড়বেন সেগুলো চেষ্টা করবেন যে সাথে সাথে আপনারা যাতে এটা কথার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, এইভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে জীবনেও ভুলবেন না। আপনি যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে নিয়ে আসতে পারেন, ফ্রিলি আপনাকে আটকাইতে পারবে না এখানে। আমি আপনাদেরকে এখান থেকে মাত্র দেখেন দুই দুই পেজ দিয়েছি, আর এই পেজে বিল্ট ইন ভাবে অনেস্ট আর ডাই ছিল, তাই ওটাকে আমরা বাদ দিতে পারছি না। আচ্ছা, এইভাবে পড়ার পরে কিছু আছে যেগুলো আসলে এরকম গ্রুপ করা পসিবল হয় নাই, কারণ ওইটার মিনিং একটা, হয়তো খুঁজলে আরো পাওয়া যাবে, বাট এত খুঁজে তো আপনার পড়া লাগবে না। অলরেডি আপনাদেরকে আমি 30 পেজের মতো একটা ইডিয়মস লিস্ট দিয়েছি উইথ প্রিভিয়াস কোশ্চিনস। তো প্রিভিয়াস কোশ্চিন সহ এটা মোটামুটি ফেয়ার এনাফ। এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আমি তো, আমার কাছে যে সোর্স গুলো আছে এখানে তো 10 পেজ আছে, 10 পেজ পড়লে হবে না? ভাই ইডিয়ম 10 পেজ পড়লেও হয়তো হবে, আপনি 10 পেজ পড়েন, আমার কোনো সে নাই। বাট আমি আপনাকে মোটামুটি খুব স্যাচুরেটেড একটা লিস্ট দিয়েছি। এটার জন্য আমি কয় যে রাত খেটেছি তার ইয়ত্তা নাই, কারণ এখানে আপনি যেগুলো পাবেন সেগুলো দেখবেন বিগত সালের কোশ্চিন সহ কভার করা। বিগত সালের কোশ্চিন এবং নতুন যেগুলো আসতে পারে স্মার্ট কিছু ইডিয়মস, সেগুলো এখানে ইনক্লুড করা। সুতরাং আপনারা এটা খুব ভালোভাবে পড়বেন। আপনি দেখবেন প্রতি বিসিএস প্রিলিতে 2 থেকে 3 মার্ক, 2 থেকে 3 মার্ক এই ইডিয়মস থেকেই আসে। তো যেই জিনিসটা 2-3 মার্ক নিশ্চিত, সেখানে আপনার একটা ভুল করে 0.5 নেগেটিভ, মানে আপনার একটা ভুল করা মানে তো নেগেটিভ সহ 1.5 মাইনাস হয়, তাই না? আপনি দাগায় আসছেন 1 নম্বর পাওয়ার আশায়, আপনি যখন সেটা ভুল করে ফেলেন তখন কিন্তু আপনার ওভারঅল যেখানে পাওয়ার কথা 1, সেখানে আপনি 1 তো পাইলেন না, 0.5 মাইনাস খেয়ে আপনার ওভারঅল নাম্বার থেকে, আপনার এক্সপেকটেশন থেকে 1.5 কমে গেলেন আপনি, রাইট? তো আপনার যদি 1.5 কম না যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে ইডিয়মসটাকে গুরুত্ব দিয়ে পড়তে পারেন। অনেক কিছুকে আমরা কম গুরুত্ব দিয়ে পড়ি, কিন্তু আমি আপনাদেরকে বলছি ভাই ইডিয়মসটা গুরুত্ব দিয়ে পড়েন। 3 ভাবে পড়বেন যাতে ফ্রি হ্যান্ড রাইটিং এ অ্যাপ্লাই করতে পারেন, আরেকটা হচ্ছে প্রিলিতে আসলে চিনতে পারেন, আরেকটা হচ্ছে ডেইলি স্পিকিং এও যাতে বলতে পারেন। ঠিক আছে, ডেইলি স্পিকিং, এই 3টা জিনিস যদি আপনি কভার করে পড়েন, আপনি ইডিয়মস সারা লাইফে কাজে লাগাইতে পারবেন। এখন নিচে যেগুলো আছে এগুলো বাচ্চাকাল থেকে পড়ে আসছেন। রাউন্ড ডজেন কি জিনিস, যদিও রাউন্ড ডজেন মানে হচ্ছে 12, বাট লং ডজেন মানে হচ্ছে 13। এখন দেখেন যে বান্দা বেকাস ডজন, লং ডজেনের 13 সংখ্যাটা জানে না, তার পারার কথা না। বাট বেড অফ রোজেস আর বেড অফ থ্রনস এগুলো আমরা ক্লাস 8 থেকে পড়ে আসছি, বা তার আগে 7 থেকে মনে হয়। এ ব্যাড এগ, এ ব্যাড লুক, তারপরে বোল্ড ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, বা আনএক্সপেক্টেড একটা শক। এই তো এই জিনিসগুলো আপনারা অনেকেই ছোটকাল থেকে পড়ে আসছেন। এখন পড়বেন কিভাবে সেটা আপনাদেরকে বলি, ঠিক আছে? কিভাবে পড়বেন? সেন্টেন্স মেকিং এ ইডিয়ম আসে না ভাই, বাট যেভাবে বিসিএস এর কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সামনে বিসিএস রিটেনে দেখবেন যে একটা প্যাসেজে আপনাকে যেগুলো একটা প্যাসেজে কি দেয় আপনাদেরকে, ইডিয়মস তো দেয় না, সিনোনিম দেয়, এন্টোনিম দেয়, সেন্টেন্স মেক করতে দেয়। বলা যায় না কোনদিন ইডিয়মস ইন্ট্রোডিউস করে দেয়। তো সেন্টেন্স মেক কেন দেওয়া আছে জানেন? আপনি যদি এই শুধু এই পার্টটুকু পড়েন, এই পার্টটুকু পড়েন, আপনি শিখবেনই না। আপনি যতদিন, আপনি একটা ভোকাবুলারি বা একটা ইডিয়মস তখন শিখবেন যখন আপনি নিজে সেটা একটা সেন্টেন্স অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা যদি কেউ মনে করেন যে না আমি জাস্ট এই মিনিংটা পড়ে থেকে যাব, আমি বলবো ভাই আপনার পড়ার দরকার নাই এত কষ্ট করে। তাইলে আপনাদের যদি পড়তেই হয়, একটা সেন্টেন্স এক্সাম্পল সহ পড়েন। একটা সেন্টেন্স এক্সাম্পল সহ পড়লেই আপনি আপনি অ্যাকচুয়ালি শিখবেন। আর শুধু এগুলো উত্তর মুখস্থ করে লাভ নাই, এগুলো উত্তর মুখস্থ করে লাভ নাই, রিয়েল লাইফে নিয়ে আসতে হবে।
ওকে, এরপরে যেগুলো আছে এগুলো ধরেন আপনারা তো নিজে থেকে পড়বেন। এখন আপনাদেরকে আমি বলছিলাম যে পড়বেন কিভাবে। সাপোজ এটা একটা নতুন পেজ, আপনারা প্রিন্ট আউট করে নিয়ে আসছেন, আপনাদের পড়তে হবে। আপনি যখন প্রথম পড়া শুরু করলেন তখন আপনি পড়লেন এ গালাডে, আচ্ছা ভুল করে দাগ দিয়ে দিয়েছি, এই দাগ দেওয়া নিয়ে কথাটা বলতাম, এগুলো একটু মুছে দিচ্ছি। একটা এ গালাডে পড়লেন, পড়ার পর আপনার মনে হলো আরে এটা তো আমি পারি, এটা তো আমি পারি, এটা কি, এটা হচ্ছে ফেস্টিভিটি বা একটা হচ্ছে সেলিব্রেশন, ডে অফ সেলিব্রেশন। আপনি যেহেতু পারেন আপনি একটা টিক দিলেন। রেড লেটার ডে, আপনি দেখলেন আপনি এইটাও পারেন, এ মেমোরেবল ডে, এটাও দাগ দিলেন। এ গ্রিন হর্ন, আপনি দেখলেন আরে এটা তো আমি পারি না, কখনো দেখি নাই। অ্যান ইনএক্সপিরিয়েন্স পার্সন অর নোভিস, আপনি পড়লেন, পড়ার পরে আপনার যদি ফিল হয় আরে এটা তো সহজ ছিল, গ্রিন হর্ন তার মানে ইনএক্সপিরিয়েন্স, কারণ সবুজ মানে কাঁচা, তার মানে যে ইনএক্সপিরিয়েন্স সে কাঁচা, এটা আমার ভুলার সম্ভাবনা নাই, হ্যাঁ আমার হয়ে গেছে। আপনি কি করবেন, আপনি এই রাইট সাইড এই অংশটুকুর উপরে একটা আহ, পরবর্তীবার সেকেন্ড রাউন্ড যখন পড়বেন, প্রথমবার দাগ দিলেন না, আপনি সেকেন্ড রাউন্ডে যখন আসবেন তখন এখানে একটা সাদা পাতা দিয়ে রাখবেন, রিকল করার চেষ্টা করবেন যে গ্রিন হর্ন আপনি কাছাকাছি যাইতে পারছেন কিনা, রিকল করতে পারছেন কিনা। তারপরে আসেন এ হাউস হোল্ড ওয়ার্ড, মনে করেন এটার অ্যান্সার হচ্ছে দ্য টার্ম দ্যাট ইজ ফ্যামিলিয়ার, আপনার মনে হইলো যে এটা আমি পড়ার পরে আমার কোনোভাবেই মনে থাকবে না, তো আপনি এটাও দাগাবেন না। তারপর একটা এ 100 আইস, মনে করেন এটা আপনার পড়া, তাহলে টিক দিবেন। এই যে যেগুলো না পড়া, এগুলো কেন দাগান নাই আপনি, কারণ আপনি পরের বার এই যে দাগ দেওয়া এগুলোর দিকে আর তাকাবেন না। আপনি শিওর যে এগুলো আপনি যতবার আসবে লাইফে ততবার পারবেন। আপনি চলে যাবেন সরাসরি গ্রিন হর্ন দিয়ে পড়া শুরু করবেন, এই হাউস হোল্ড ওয়ার্ড দিয়ে পড়া শুরু করবেন। এরকম ধরনের ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার, এটা আপনার আপনি পারবেন, আপনার একবার পড়ার পরে ফিল হলো এটা আমি কখনোই ভুলবো না, আপনি টিক দিলেন। এ ম্যান অফ লেটার্স, আপনি টিক দিলেন যে আপনি পারবেন। এ ম্যান অফ মার্ক, পড়ার পরে মনে হলো এটা আমি ভুলে যাইতে পারি, আপনি টিক দিবেন না। তো টিক দেওয়া টিক না দেওয়া এইভাবে পড়তে পড়তে আপনার টাইম বাঁচবে। একটা সময় দেখবেন যে এই যে দুইটা পরের দিন পড়লেন, তার পরের দিন দেখবেন আপনার এখন মনে হচ্ছে এটা আমি এখন পারবো, পরের দিন গিয়ে আপনি টিক দেন। পরের দিন যদি এই হাউস হোল্ড ওয়ার্ড পড়ার পর আপনার মনে হয় যে আমি পারবো, আপনি পরের দিন এখানে টিক দেন। তো একটা সময় কি হবে, আপনার ফুল পেজে টিক পড়ে যাবে না এভাবে। একটা সময় যে প্রিন্ট আউট করলেন আপনি, কোনো না কোনো সময় যেহেতু ফুল টিক পড়বে, কোনো না কোনো সময় গিয়ে তো ফুল টিক পড়বে, রাইট? তো এইভাবে সবগুলা ধরেন আজকে না পড়ুক কালকে টিক পড়বে। আপনার টিক পড়ে যাওয়ার অর্থ হলো এটা আপনার মুখস্থ হয়ে গেছে, আর টিক না পড়ার অর্থ হলো আপনাকে আবারও এটা পড়তে হবে। আপনি আশপাশে কম তাকাবেন, এইটাই হচ্ছে কথা। এইভাবে আপনি পড়েন, দেখবেন যে আপনার খুব সুন্দরভাবে ভোকাবুলারি থেকে শুরু করে প্রিপোজিশন এভরিথিং ডে বাই ডে মুখস্থ হয়ে যাবে, কোনো মিস নাই। আর এগুলো মুখস্থ করলে ভাই আপনার লেখার হাত ভালো হবে, প্রিলিতে মার্কস আসবে, সব দিকে ভালো করবেন। ওকে, আমরা তাইলে একটা মোটামুটি আপনাদের দেখাইলাম যে কত দূর পড়বেন। আমরা টোটাল 30 পেজের মধ্যে 5 পেজ এই সপ্তাহে কভার করছি, পরের সপ্তাহে কিন্তু আমরা আরেকটু বেশি কভার করব, রিভিশন দেওয়ার সুযোগ পাবেন, চিন্তা নাই। আমরা চলে আসলাম এবার পার্টস অফ স্পিচে। এবং এখন যে টপিকটা পড়াচ্ছি এটা বিসিএস এ এমন একটা ফ্রিকুয়েন্ট টপিক যেখান থেকে আপনি অলওয়েজ অলওয়েজ আপনি 2-3 মার্ক 4 মার্ক এরকম কমন পাবেন। পার্টস অফ স্পিচ খুবই পছন্দের জায়গা বিসিএস এর। তো আমি বলছি যে 2-4 মার্ক এখান থেকে চলেই আসে পার্টস অফ স্পিচ থেকে, তো খুব ভালোভাবে পারতে হবে। পার্টস অফ স্পিচ আমরা এক্সাম কত মার্কের হবে? আচ্ছা, এক্সাম হচ্ছে মোটামুটি 50 অথবা 60 মার্কের এক্সাম হবে। যেহেতু 3টা ক্লাস হয়েছে, হাই চান্স আছে 60 মার্কের কোশ্চিন হবে। সরি, 4টা ক্লাস হয়েছে, হাই মার্কের চার 4টা ক্লাস হয়েছে, তো 15 × 4, প্রতিটা ক্লাস থেকে সম্ভাব্য হচ্ছে 15 মার্ক করে থাকবে, 60 মার্কের পরীক্ষা হবে। ওকে, এরপরে দেখেন হচ্ছে পার্টস অফ স্পিচে আসেন। পার্টস অফ স্পিচ তো আমরা ছোটকাল থেকে পড়েই আসি, কিন্তু বড় হওয়ার পরে পার্টস অফ স্পিচটা একটু ডিপলি আমাদের জানতে হয় বিসিএস এর কোশ্চিন প্যাটার্ন অনুসারে। আমরা কোশ্চিন প্যাটার্ন দেখবো, বাট আজকে একটু অন্যভাবে শুরু করি। ফার্স্টে দেখেন যে পার্টস অফ স্পিচ তো 8 প্রকার আমরা জানি, বাংলাতে জানি, ইংলিশে জানি, সবই জানি, বাট একটু দেখি নাউন জিনিসটা কি। আমরা জানি যে কোনো কিছু ব্যক্তির নাম, কোনো এলাকার নাম, কোনো বিষয়ের নাম, কোনো আইডিয়ার নাম, সবকিছুই হচ্ছে নাউন। বাট ছোটকাল থেকে আমরা সব থেকে বেশি দুইটা উদাহরণ পড়ি সবসময়, সেটা হচ্ছে পার্সন আর প্লেস হচ্ছে নাউন। বাট একটা থিং, একটা আইডিয়া, ঠিক আছে, এগুলো তো নাউন হইতে পারে। যেমন ধরেন থিং, বুক, এই বুক শব্দটাই একটা নাউন। এমন না যে হ্যারি পটার একটা বই এবং হ্যারি পটার শুধু নাউন, এরকম না, বুক নিজেও একটা নাউন, কম্পিউটার নিজেও একটা নাউন। আবার ধরুন আইডিয়া, ধরলাম লাভ, ফ্রিডম, এই জিনিসগুলোও তো নাউন। বাট এগুলো আমাদেরকে, আমরা যখন নাউনের এক্সাম্পল দিতে যাই কেন জানি আমরা টিচার, রহিমউদ্দিন, ঢাকা, এই সরি টিচার তো বলি না, রহিম বলি, ঢাকা বলি, টিচারটা এখানে না দিলেও চলতো, টিচার ইজ এ পার্সন, নো প্রবলেম। তো আমরা এই এক্সাম্পল গুলোর সাথে অভ্যস্ত না, যারা একদম জিরোতে আছেন তাদের জন্য কথাগুলো বলছি যে বুক, কম্পিউটার, এগুলোও কিন্তু নাউন। নাউন হচ্ছে যে কোনো কিছু নাম। নাম মানে এই না যে আকিকা করে দেওয়ার নাম। আকিকা করে দেওয়ার নাম হচ্ছে আমরা যেগুলো বলি রহিম, করিম, আমার নাম জাহিদ, এগুলো আকিকা করে দেওয়ার নাম, এই নামের কথা বলছি না। আপনি যেটা, যে জিনিসটা উচ্চারণ করলে, যেই জিনিসটা আপনি প্রোনাউন্সিয়েশন করলে আপনার মনে হয় যে কোনো কিছু আপনি চোখের মধ্যে ভাসছে, সেটাকে আপনি নাউন বলতে পারেন। বাট প্রোনাউনে যখন আসবেন তখন ব্যাপারটা হচ্ছে নাউনকে যে শব্দ দ্বারা রিপ্লেস করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। কথা হচ্ছে কেন প্রয়োজন পড়লো,
আমরা জানি যে কোনো কিছু একই জিনিস যদি আমরা বারবার উচ্চারণ করি, একই জিনিস যদি বারবার বলি, সেটা একঘেয়েমিয়তা আনে, শুনতে বিরক্ত লাগে। তো প্রোনাউনের কাজ হচ্ছে বারবার নাউন উচ্চারণ না করে তাকে যদি কিছু দ্বারা রিপ্লেস করে সেকেন্ড লাইনে বলতে পারতাম, একটু ভালো শোনাইতো। যেমন ধরেন, জাহিদুল ইসলাম ইজ এ স্টুডেন্ট, হি লাভস টু রিড। আমি সেকেন্ড লাইনে কি করলাম? জাহিদুল ইসলামকে ইগনোর করলাম। ইগনোর করলাম বলতে তাকে রিপ্লেস করলাম। তো এটাই হচ্ছে আমার প্রোনাউন। আমরা জাস্ট আপাতত চেনার চেষ্টা করছি যে নাউন কি জিনিস, প্রোনাউন কি জিনিস। এবং নাউন এবং প্রোনাউন দুইটা একটা সেন্টেন্সে সেম জায়গায় বসতে পারে। যেখানে যেখানে নাউন বসতে পারে, সেখানে সেখানে প্রোনাউন বসতে পারে। এবার আসেন হচ্ছে ভার্ব। ভার্ব নিয়ে আজকের আমাদের টোটালি আলোচনা নাই, কারণ ভার্ব একটা বড় জগৎ। এটাকে নিয়ে আমাদের ডেডিকেটেড একটা ক্লাস রাখা উচিত। তো ভার্ব নিয়ে যেহেতু আমরা পড়বো না, আমরা শুধু এটাই জানি যে ভার্ব হচ্ছে যেই শব্দ দ্বারা বা যেই পার্টস অফ স্পিচ দ্বারা কাজ করা বোঝায়, সেটাই ভার্ব। এগুলো আলোচনা না করলেও চলে, আমি জানি আপনারা জানেন। এবার চলে আসেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই জিনিস যেটা কোনো কিছুকে বর্ণনা করে। হ্যাঁ, আমরা সবসময় বাংলাতে পড়ি যে দোষ বুঝায়, দোষ বুঝায়, গুণ বুঝায়। আমরা এই দুইটা শব্দের সাথেই কেন জানি পরিচিত, যে দোষ আর গুণ, দোষ আর গুণ। আর কোনো কিছু হইতে পারে না ভাই। এভরিথিং হইতে পারে যেটা তাকে ডেসক্রাইব করে, যেটা তাকে ডেসক্রাইব করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আপনাদেরকে একটা জিনিস বলি, আপনাদেরকে একটা কোশ্চেন করি। আপনারা এটা আমাকে সবাই সবাই অ্যান্সার দিবেন, বুঝছেন? সবাই অ্যান্সার দিবেন, বলেন। মাই কার। মাই কার, এই যে মাইয়ের নিচে আন্ডারলাইন করলাম, ঠিক আছে? এটা কোন পার্টস অফ স্পিচ? আপনারা কমেন্টে জানান, কমেন্টে জানান, সবাই জানান মাই কার। এই মাই হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। আচ্ছা। এবং আহ, এই জন্যই দিয়েছি যে আমি জানি যে এখানে সবার কনফিউশন ক্রিয়েট হবে। বলতে গেলে 60% ভুল অ্যান্সার দিচ্ছেন, 40% কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। এই মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ কারের ওনারশিপ সম্পর্কে আপনি কথা বলছেন। এই কারের ওনারশিপ হচ্ছে কার সম্পর্কে একটা বর্ণনা ভাই। মাই দেখলেই আমাদের যে টেন্ডেন্সি কাজ করতো, ছোটকাল থেকে পড়ানো হয়েছে এইটা নাকি প্রোনাউন। বাট আপনার যদি কোশ্চিন আসে বিসিএস এ, মাই কারের মাই কি জিনিস, আপনাকে দাগাইতে হবে এটা একটা অ্যাডজেক্টিভ। এইটাই আপনাকে দাগাইতে হবে, অন্য কিছু দাগাইলেই ভুল, বুঝছেন? পজিটিভ অ্যাডজেক্টিভ, ইয়েস। তো অ্যাডজেক্টিভ যে আমাদের নতুন করে শিখতে হবে, এই জন্য কথাটা বললাম। তাইলে এটা কি করে? ডেসক্রাইব করে, তার সম্পর্কে বাড়তি তথ্য দেয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কার সম্পর্কে দেয়, জিনিসটা কার সম্পর্কে? সেটা হচ্ছে একটা নাউন সম্পর্কে কিংবা একটা প্রোনাউন সম্পর্কে। যেমন দেখেন এখানে রেড কার, রেড কার না বলে আমি কিন্তু মাই কার এখানে এক্সাম্পল দিয়েছিলাম। বিউটিফুল ফ্লাওয়ার, 3 বুকস। এখন এই যে 3 দেখতে পাচ্ছেন, বইয়ের সংখ্যা দেখেন, এটা কি ডেসক্রাইব করছে না বইটাকে? বইয়ের সংখ্যা, বই সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে। তো এই সবগুলাই কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু আপনাদের যদি পরীক্ষার হলে এই 3 বুকস দেওয়া থাকতো এবং নিচে যদি একটা দাগ দেওয়া থাকতো, আপনারা অনেকেই কনফিউজড হইতেন। আমি জানি অনেকেই পারতেন, বাট অনেকে কনফিউজড হইতেন যে আসলে 3টা কি হইতো, এখানে অ্যাডজেক্টিভ হইতো নাকি নাউনই হইতো না অন্য কিছু হইতো, আমার তো মাথায় আসছে না। তো আজকের ক্লাসের পরে আপনারা অনেক ভালো পারবেন, অনেক ভালো পারবেন, চিন্তা নাই। এবার চলে আসেন বাবা অ্যাডভার্বের কাছে। ইনি বাবা, কারণ ইনি হচ্ছেন সবাইকে তার ছত্র ছায়া রাখতে চায়। অর্থাৎ একটা অ্যাডভার্ব, সে একটা ভার্বকে মডিফাই করার ক্ষমতা রাখে, সে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করার ক্ষমতা রাখে, একই সাথে সে নিজেকে মডিফাই করার ক্ষমতা রাখে, অসীম ক্ষমতা তার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, অ্যাডজেক্টিভ সবসময় মডিফাই করে দুই জিনিসকে, নাউন এবং প্রোনাউন। এখানে যদি একটু লিখি এন প্লাস পি, অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? মডিফাই মানে ডেসক্রাইব করা, বাড়তি তথ্য দেওয়া, এটাই মডিফাই। আপনারা বুঝেন, ডেসক্রাইব মডিফাই একই অর্থেই ব্যবহার হয়েছে। তাহলে অ্যাডভার্ব, আপনি ভার্ব সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া কিংবা তাকে মডিফাই করার জন্য বা ডিসক্রাইব করার জন্য অ্যাডভার্ব ব্যবহার করতে পারেন। একটা অ্যাডজেক্টিভ আছে, তাকে আপনার যদি মডিফাই করার প্রয়োজন পড়ে, আপনি অ্যাডজেক্টিভের সামনে একটা অ্যাডভার্ব আনতে পারেন। একইভাবে অ্যাডভার্ব অলরেডি একটা আছে, আপনি আরেকটা নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আপনি আরেকটা নিয়ে আসতে পারেন। তাহলে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJ। ঠিক আছে ভাই, সেন্টেন্সকে মডিফাই করতে পারে, প্রবলেম নাই। বাট আপাতত আমরা সেন্টেন্সের মধ্যে নাই, পার্টস অফ স্পিচ হিসেবে লেখা আছে, সেন্টেন্সকে মডিফাই করতে পারে। আচ্ছা, আমি লিখে দিলাম, এখানে লিখে দিলাম সেন্টেন্সকেও মডিফাই করতে পারে ভাই, সমস্যা নেই। আচ্ছা, তারপরে চলে আসেন এবার হচ্ছে প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশন এমন একটা জিনিস যেটা আমরা মুখস্থ করি সব সময়, যে অন, অ্যাট টু অ্যাট ফর, অ্যাবাউট, এই জিনিসগুলো থাকলে নাকি প্রিপোজিশন হয়। যদিও অসংখ্য ব্যতিক্রম আছে, সেগুলো আপনারা পার্টস অফ স্পিচের ওভারঅল ক্লাসে আবার শিখবেন। আপাতত আমরা জানি, ঠিক আছে, এগুলো টু, ফর, অ্যাবাউট, অন, অ্যাট, এগুলো প্রিপোজিশন। তবে মেন কথাটা হচ্ছে সে বসছে কোথায়। তাকে, সে একটা প্রিপোজিশন। হ্যাঁ, প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে হচ্ছে
একটা স্থান, অর্থাৎ কারো একটা আগে সেই স্থান পায় এবং সেইটাকে কি করে, সেইটাকে সে তার মানে সেটাকে একটা সম্পর্ক তৈরি করে দেয়। যেমন দেখেন এখানে আমরা যদি ডেফিনেশনটা দেখি, তাহলে সে রিলেশনশিপ তৈরি করে, সেটা হচ্ছে একটা নাউন বা প্রোনাউনের সাথে আরেকটা ওয়ার্ডের, তার মানে সে নাউনের আগে বসে একটা প্রিপোজিশন। যেমন দেখেন দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, এই যে অন, সে দা টেবিলের আগে বসছে। এখানে দা দেখে আপনার কনফিউজ হওয়ার দরকার নাই, দা দেখে কনফিউজ হওয়ার দরকার নাই, কারণ এটা আসলে নাউন না। হ্যাঁ, নাউনের আগেও অন্য কিছু বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, ডিটারমিনার বসতে পারে। তো আমরা ওটাকে ওভারলুক করি, মূল কথা হচ্ছে টেবিল, মূল কথাটা হচ্ছে টেবিল। হ্যাঁ, দা টেবিল তো তাকে ডিটারমাইন করার জন্য আমরা নিয়ে আসছি, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। তাহলে এই অনটা নাউনের আগে বসছে এবং অন্য পার্টস অফ স্পিচের সাথে একটা রিলেশন তৈরি করছে, তার লোকেশন সম্পর্কে কথা বলা হচ্ছে। বিড়ালটা কোথায় আছে, টেবিলের উপরে আছে, একটা রিলেশন তৈরি করলো। ওকে ফাইন, প্রিপোজিশনটা আমরা বুঝলাম যে পার্টস অফ স্পিচ আমাদেরকে আরেকটু শিখতে হবে, আমরা যখন এই ক্লাসটা আসবে দেখবো। এবার কনজাংশনে আসেন। কনজাংশন খুবই সহজ একটা জিনিস, জোড়া মারে। কনজাংশন, জাংশন, নামের মধ্যে আছে জাংশন, জোড়া মারে, ওয়ার্ডকে জোড়া মারে, ফ্রেজকে জোড়া মারে, ক্লজকে জোড়া মারতে পারে। দুইটা এক্সাম্পল দেওয়া আছে, আপাতত দেখলাম যে আই লাইক টি অ্যান্ড কফি, দুইটা ওয়ার্ডকে এখানে জোড়াতালি মারলো, এবং হি ওয়ান্টেড টু গো বাট হি ওয়াজ সিক, দুইটা ক্লজকে জোড়া মারলো। ঠিক আছে, তো আমরা দেখলাম ফ্রেজকে জোড়া মারতে পারে, কনজাংশন চিনলাম। ইন্টারজেকশন হচ্ছে যেটা, যে এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কোনো একটা ইমোশন, কোনো একটা ফিলিং, এইরকম একটা এক্সপ্রেশন দিই, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। এবং দেখেন সেটা নর্মালি ওয়াও, আউচ, তারপরে এই টাইপের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। এটা ছিল আমাদের বেসিক আলোচনা, এখান থেকে আপনি কোনো মার্কস কমন পাবেন না। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এখান থেকে আপনি তেমন কোনো মার্কস কমন পাবেন না, কারণ এটা একটা ওভারভিউ ছিল, উপর উপর দেখানো। এখন আমরা আস্তে আস্তে আসি নাউনের ভিতরে। সবার আগে আপনারা এই কোশ্চিনটার অ্যান্সার আমাকে জানান। যদিও এখানে অপশনে এ বি সি ডি তে এই ওয়ার্কস এবং অল দুইটারই অপশন দেওয়া নাই, বাট আপনারা এটা আমাকে জানান যে এটা কি অ্যান্সার হওয়া উচিত। আপনাদের অ্যান্সার গুলোর জন্য আমি অপেক্ষা করছি। দুইটাই জানান, কমা দিয়ে জানান, অর্থাৎ এখানে তো দুইটা জিনিস আন্ডারলাইন করা আছে। ওয়ার্কস কি হবে, আর হচ্ছে আপনার এই কি বলে, অল কি হবে, দুইটাই জানান। একজন লিখেছেন ওয়ার্কস হচ্ছে নাউন, নাউন, নাউন প্রোনাউন, নাউন অ্যাডভার্ব, নাউন, নাউন, নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন, তারপরে অ্যাডভার্ব দিয়েছেন কেউ, তারপরে নাউন প্রোনাউন, নাউন অ্যাডজেক্টিভ, নাউন, দুইটারই অ্যান্সার দেন, দুইটারই, যারা দিবেন দুইটারই অ্যান্সার দেন। নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো আমরা অ্যান্সারে চলে আসি। একজন দিয়েছেন ভার্ব, ভার্ব অ্যাডজেক্টিভ। আচ্ছা, এইটার অ্যান্সার হচ্ছে প্রথমত ওয়ার্কস যেটা, সেটা হচ্ছে নাউন, আর যেটা অল সেটা হচ্ছে প্রোনাউন। বুঝছেন, সেটা হচ্ছে প্রোনাউন। এবার আপনাদেরকে একটু হালকা ব্যাখ্যা দিই। এখানে আগে কোশ্চিনটা ফেস করালাম এই জন্যে যে এটা ওয়ার্কসটা এমন জায়গায় আছে যে জায়গায় আমাদেরকে নাউন মানতে কষ্ট হয়। নাউন কোন কোন জায়গায় বসে উপরে তো লেখা আছে, আমরা সেগুলো পড়বো, বাট আমাদেরকে একটু সেন্টেন্সের অর্থটা বুঝতে হবে যে একটা একটা ওয়ার্ড কি ফাংশনে কাজ করছে। আমরা বিসিএস এ না, এই যে পার্টস অফ স্পিচ যে আইডেন্টিফাই করব, সেটা মোস্টলি হচ্ছে তার ফাংশন অনুসারে, অবশ্যই তার ফাংশন অনুসারে আমাকে ভাবতে হবে। তো এখন দেখেন পিপুল, পিপুলটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট। পিপুল ফ্রম, সাবজেক্ট নাউন সেটা কোনো প্রবলেম নাই। ফ্রম অল ওয়ার্কস, অল ওয়ার্কস মানে হচ্ছে থাকে না বিভিন্ন স্তর, এখানে অল ওয়ার্কস মানে হচ্ছে স্তর, সকল স্তর, পিপুল ফ্রম সকল স্তর। এবার আপনারা বলেন যে এই যে স্তর কথাটা বললাম, ঠিক আছে, এটা একটা নাম না? স্তর বলতে আপনার কোনো একটা থিং বা স্তর কি বলবেন আপনি, কোনো কিছু নামই তো। স্তর বললে তো একটা লেভেলকেই বুঝায়, সেটা তো নাম, অন্য কিছু তো না, প্রোনাউন তো না। তাহলে পিপুল ফ্রম অল ওয়ার্কস, এখানে ওয়ার্কসটা একটা স্তরের কাজ করছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ওয়ার্কস এটা যে নাউন, সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে নাউন, নাউন সব সময় একমাত্র নাউন যেটা হচ্ছে সিঙ্গুলার হইতে পারে, যেটা হচ্ছে সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। নাউন এবং সিঙ্গুলার প্লুরাল হইতে পারে। এখন আপনারা বলবেন ভাই প্রোনাউনও তো হয়। ভাই প্রোনাউন হয়, প্রোনাউন আই থেকে উই হয়, আবার ইউ যেটা আছে, ইউ থেকে ইউ হয়, দুইটাই হয়, ইউ ইউ দুইটাই সিঙ্গুলার প্লুরাল একসাথে। আর একটা হি বা সি থেকে আমরা জানি এটাকে আমরা দে লিখতে পারি। হ্যাঁ, প্রোনাউনের প্লুরাল আছে, বাট এস বা ইএস যুক্ত করে তো করেন না। নাউনে আসেন, নাউন আমরা জানি যে নাউনকে সিঙ্গুলার প্লুরাল করার জন্য এস বা ইএস যুক্ত করতে পারি। যেমন আমরা জানি বুক মানে বই,
বইকে আমরা চাইলে কি লিখতে পারি, বুকস। তাহলে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আমরা এস বা ইএস যুক্ত করতে পারি। এখন আপনারা বলেন, আর কোনো পার্টস অফ স্পিচ আছে যেটার সাথে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার বা প্লুরাল করার দরকার পড়ে? আর কোনো পার্টস অফ স্পিচ কি আছে? কমেন্টে জানান যাকে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার বা প্লুরাল করার দরকার পড়ে কিনা। দেখি আপনাদের অ্যান্সার গুলা। লিখেন লিখেন লিখেন। ইয়েস, ভার্বকে প্রয়োজন পড়ে। কারণ আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে কোনো পার্সনের সাথে আর কি সিঙ্গুলার প্লুরাল অনুসারে আমার ভার্বটা চেঞ্জ হতে পারে। এটা আমরা পার্সনের ভিতরে পড়বো। আমি থার্ড পার্সন নিয়ে যেহেতু কথা বললাম নর্মালি, এটা বেস্ট এক্সাম্পল দেখার জন্য। কারণ হচ্ছে হি ওয়ার্কস হবে, হি ওয়ার্কস হবে। এখানে একটা নাম নিলাম, জাহিদ নিলাম, তাহলে জাহিদও কি হবে, ওয়ার্কস হবে, কারণ এগুলো সিঙ্গুলার, ওয়ার্কস। বাট আমি যদি হি আর জাহিদ দুই ভাই, যদি আমি বলি উই, তাহলে উই হয়ে যাব ওয়ার্ক। তো আমরা জানি এস বা ইএস ভার্বের সাথে যুক্ত হয়। আপনাদের মধ্যে যে কনফিউশনটা হইতে পারে, ওয়ার্কস কে দেখে ভার্ব মনে হইতে পারে এবং অপশনেও ভার্ব ছিল, কিন্তু দেখেন মূল ভার্বটা আসলে অবস্থান করছে ইনডেড। ইনডেড মানে শেষ হওয়া, ঠিক আছে? তো ওয়ার্কস অফ লাইফ অল ইনডেড, এই যে অলটা দেখেন তো, সেটা কার রিপ্লেসমেন্ট? কেন সেটাকে আমরা প্রোনাউন বলছি? পিপুলের পরিবর্তে অল আসছে। পিপুল ফ্রম অল ওয়ার্কস মানে সকল স্তরের মানুষ, অফ লাইফ মানে জীবনের সকল স্তর যেটা আছে, পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ বিভিন্ন স্তরের মানুষ যেটা বোঝাচ্ছে, সমাজের বিভিন্ন মানুষ। অল ইনডেড দ্য মিনিং, এই অলটা এই পিপুলের পরিবর্তে আসছে, সুতরাং এইখানকার অলটা হচ্ছে প্রোনাউন। ওকে, এরপরে আমরা চলে আসি, আমরা মোটামুটি একটা এক্সাম্পল দেখলাম। আপনাদেরকে আমি পড়ার মধ্যে ঢুকানোর জন্য এই এক্সাম্পলটা এখানে দিয়ে রেখেছিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে নাউন, অ্যাডজেক্টিভ বা পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে শিখতে হবে। আমরা যত সহজে ভাবছি সেরকম সহজে মার্কস আসবে না। চলে আসেন, এবার হচ্ছে নাউন বসতে পারে কোথায় কোথায়। নাউন প্রথমত সাবজেক্ট হিসেবে বসতে পারে। আমরা জানি দ্য ডগ বার্ক লাউডলি, হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট, এগুলো নাউন, এগুলো হচ্ছে সাবজেক্ট পজিশন। সাবজেক্ট পজিশনে নাউন বসতে পারে। অবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। একটা ভার্বকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কি বা, বাংলাতেই বললাম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারেন, ইংলিশে হচ্ছে হোয়াট কিংবা হুম দ্বারা যদি প্রশ্ন করে অ্যান্সার পান, তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তো শি রিড এ বুক, অবজেক্ট পাইলেন, তাহলে এটা হচ্ছে একটা নাউন পজিশন, এখানে একটা নাউন বসতে পারে। এরপর দেখেন অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, তার আগে কোনো অ্যাডজেক্টিভ থাকতে পারে, সেটা নিয়ে আলাপ পরে। উই ক্যান ডিপেন্ড অন জাহিদ, ঠিক আছে, আমার নামই দেওয়া আছে। দ্য মিটিং ইজ স্কেডিউলড ফর হচ্ছে টুয়েসডে। এগুলো কোনটার উচ্চারণ ঠিক করি কোনটার ভুল করি ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি চেষ্টা করি প্রতিদিন একটু করে স্পেলিং ডেভেলপ করা, সুযোগ পাইলেই স্পেলিং গুলা শোনার চেষ্টা করি। কারণ ডে বাই ডে নিজেকে ডেভেলপ করাটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে আলটিমেট একটা মানুষের গোল হওয়া উচিত। আপনি কারোর সাথে ফাইট না দিয়ে নিজের সাথে ফাইট দেন। গতকালকের আপনি যে আজকের আপনি তার থেকে যদি বেটার হইতে পারেন, এটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। আর আপনি যদি আপনার বন্ধুর সাথে ফাইট দেওয়া শুরু করেন, ভাই তুই পাস 50-এর মধ্যে 35, আমি পাচ্ছি 25, এটাও ফাইট, এটাও ভালো ফাইট, কারণ আপনাকে তো তার থেকে বেশি হইতে হবে। বাট আপনি এই ফাইট দেওয়ার জন্য এমন এমন যদি বন্ধু পান যে আসলে পাই শালা 50-এর ভিতরে 7, এখন আপনি তার সাথে ফাইট দিয়ে ভাবছেন আমার 8 পাইলেই চলে, তাইলে আসলে এমন বন্ধু পাইলে বিশেষ প্রস্তুতি আর হবে না। তো আপনার নিজের সাথে নিজের ফাইট দিতে হবে। আপনি প্রথম দিন জিরোতে থাকতে পারেন, পরের দিন যাতে আপনার 1 মার্ক পাওয়ার যোগ্যতা থাকে, তারপরের দিন যাতে আপনার 2 মার্ক পাওয়ার যোগ্যতা থাকে। এইভাবে একটা সময় আসবে যখন আপনি 150+ মার্ক পাওয়ার যোগ্যতায় চলে যাইতে পারেন। এটা হচ্ছে নিজের সাথে নিজের ডেভেলপ। উচ্চারণ প্রসঙ্গে বললাম, স্পেলিং, সরি স্পেলিং না, প্রোনাউন্সিয়েশন, কি বলি, স্পেলিং তো হলো বানান, প্রোনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণ। আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আচ্ছা, তাহলে আমরা তিনটা দেখলাম, প্রিপোজিশন পর্যন্ত দেখলাম। এরপর আসেন আফটার অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসতে পারে। উল্টা কথাও তো আমরা বলতে পারি যে একটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসে তাকে মডিফাই করে। হি ইজ আ গুড ম্যান, আপনাকে যদি গুড এর নিচে আন্ডারলাইন করে বলতাম এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনারা বলতে পারতেন যে নাউনের আগে বসে, তবে এভাবে পড়া উচিত না, আপনাকে ফাংশন বুঝতে হবে। হ্যাঁ, এইভাবে বলেছি ঠিক আছে, এখানে যা কিছু বলেছি যে এইটার পরে এইটার আগে বসে, বাট আপনাকে ফাংশন বুঝতে হবে, সেন্টেন্সে কি ফাংশনে কাজ করছে। আদারওয়াইজ আপনি এমন কিছু কোশ্চিন পাবেন আপনি কনফিউজড হয়ে ভুল করবেন। তাহলে হি ইজ আ গুড ম্যান, এখানে ম্যান হচ্ছে নাউন। আফটার ডিটারমিনার, যখন এই ডিটারমিনার প্রসঙ্গটা আসে তখন আপনাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ডিটারমিনার। ডিটারমিনার হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করতে বা কোনো কিছু সম্পর্কে বর্ণনা দিতে আপনি যেই কথাগুলো ব্যবহার করেন, যে ওয়ার্ডগুলো নিয়ে আসেন, সেটা হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনার গুলো সবসময় অ্যাডজেক্টিভ হয়, এই ডিটারমিনার গুলো সবসময় অ্যাডজেক্টিভ হয়। এই কথাটা আপনারা কোথাও চিপা চাপাই নোটের মধ্যে প্রিন্ট আউট করার পরে লিখে ফেলবেন, ডিটারমিনার গুলো সবসময় অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, এখানে একটু বলি, ডিটারমিনার হতে পারে আপনার হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, তার মানে আর্টিকেল যে আপনারা দেখেন, আর্টিকেলটা সবসময় অ্যাডজেক্টিভ, তাহলে ডিটারমিনার হতে পারে অ্যাডজেক্টিভ। আপনাকে এখানে একটা আন্ডারলাইন করলাম, হি লাইকস দা ওয়ে, এই যে দা, এটা যদি
কোশ্চিন করে যে কোন পার্টস অফ স্পিচ আপনি এটাকে ডিটারমিনার হিসেবে কি দাগাবেন, অ্যাডজেক্টিভ দাগাবেন, বুঝছেন? আর্টিকেল তাইলে কি জিনিস, আর্টিকেল হচ্ছে ডিটারমিনার হিসেবে সেটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। তারপরে ধরেন আমরা বলি না যে আচ্ছা আর্টিকেল পাইলাম, এটা ডিটারমিনার, এ এন দি এগুলো হইতে পারে। তারপরে ধরেন আপনারা ধরেন একটা এক্সাম্পল দিই, দিস দিস হাউস বললাম, দিস হাউস, এই যে দিস হাউস সম্পর্কে বলছেন, এটাও কিন্তু একটা ডিটারমিনার, ঠিক আছে, নির্দিষ্ট করার জন্য, দিস হাউস দ্যাট হাউস। তাইলে এই যে আপনি ডেমনস্ট্রেটিভ একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করছেন, এটা একটা ডিটারমিনার। এরপরে চলে আসেন এরকম মাই ব্যাগ, একটু আগে আমরা আপনাকে মাই কার উদাহরণ দিয়েছিলাম, এটাও একটা ডিটারমিনার। তারপরে ধরেন ম্যানি আর যাই বলেন না, এখানে সমস্যা নেই, ম্যানি পিপল, এটা একটা ডিটারমিনার। এরকম ফিউ হইতে পারে, ম্যানি পিপুল, তারপর হচ্ছে ধরেন ফিউ হইতে পারে, ফিউ কি বলবো, ম্যানি ফিউ 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 পিপল দিয়ে উদাহরণ দিলাম, ম্যানি ফিউ পিপল উদাহরণ দিলাম। তারপর আরেকটা হইতে পারে 1 2 3, বলে না যে টু টু ব্যাগ, ধরেন আপনার দুইটা ব্যাগ আছে, টু ব্যাগস, তাহলে এই টু এগুলো হচ্ছে সব ডিটারমিনার, এগুলো সব ডিটারমিনার, এবং প্রত্যেকটা ডিটারমিনার সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাইলে আমরা উপরে বেশ কিছু জিনিস সম্পর্কে দেখলাম যে নাউন কোথায় কোথায় বুঝতে পারে। এখন কথা হলো যে আপনাকে বুঝতে হবে তার ফাংশন, আপনি এটা দিয়ে এটা সহজীকরণ করার জন্যই দেওয়া আছে, বাট স্টিল আমি বলবো আপনাকে ফাংশন বুঝতে হবে। আচ্ছা এটা কিন্তু ভাই কাজ করে, বুঝছেন? এটা দেওয়া এমনি এমনি নাই, কাজ করে। আফটার ডিটারমিনার এরপরে নাউন থাকে, আপনাকে বুঝতে হবে এগুলা। আফটার অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে। ওকে, আমরা এবার চলে আসি যে ভাই এই টাইপের কোশ্চিন তো আমরা বুঝলাম, বাট অনেক সময় খুব সিম্পল কোশ্চিন করে, বাট এইটাকে দেখে অ্যান্সার করা যাবে না, ভুল হবে। ধরেন আপনি যদি সাফিক্স দেখে নাউন চিনতে চান, তাহলে যদি লাস্টে TION থাকে তাহলে সেটা ইনফরমেশন, এটা একটা নাউন। SION দিয়ে যদি থাকে তাহলে ডিসিশন, এটা কি একটা নাউন। পেমেন্ট, এটা একটা নাউন। এখন আপনার এটা জানার একটা সুবিধা আছে, আপনাকে এই জিনিসটা যে আমি দিয়েছি এরকম এমসিকিউ হইতে পারে। ধরেন নিচে একটা এমসিকিউ দেওয়া আছে, হুইচ পার্টস অফ স্পিচ ইজ স্কারসিটি। কারণ আপনার ধরেন এই শব্দটাই আপনার পরিচিত না, আপনি জীবনে চোখে স্কারসিটি দেখেন নাই, এইরকম কোশ্চিন যদি আসে তখন তো আপনার জানতে হবে সাফিক্স দিয়ে অ্যান্সার করা যায় কিনা। কারণ আপনি দেখেন তো ITY দিয়ে যদি কোনো শব্দ শেষ হয়, যদি সেন্টেন্স এক্সাম্পল না থাকলে চোখ বন্ধ করে সেটা নাউন মারতে পারবেন। অর্থাৎ এখানে যেই এখানে হচ্ছে যেই সাফিক্স গুলো দেওয়া আছে, এই সাফিক্স দেখে আপনি নাউন মারতে পারবেন, যদি সেন্টেন্স এক্সাম্পল না থাকে তাহলে নিশ্চিন্তে মারবেন। এবং দেখেন এখানে কোথায় ITY দেওয়া আছে, এই যে ITY দেখেন, অ্যাবিলিটি, কিউরিওসিটি, এগুলো হচ্ছে সবসময় নাউন। যদি লাস্টে হুড থাকে তাহলে চাইল্ডহুড, ব্রাদারহুড, এগুলো নর্মালি নাউন। সেন্টেন্সেও নাউন হিসেবেই থাকে, বাট তারপরেও সেন্টেন্স আসলে আপনাকে একটু সাবধানে অ্যান্সার করতে হবে। ডম দিয়ে উইজডম, ফ্রিডম, ইউআরই যে ফেইলার, প্লেজার, এজ, কারেজ, ম্যারেজ, তারপরে হেল্পার, ড্রাইভার, দিয়ে শেষ হইতে পারে। তো এই প্রত্যেকটা দেখেন, একটু পড়বেন। TY দিয়ে ক্রুয়েলটি, শিপ দিয়ে দেখেন ফ্রেন্ডশিপ, লিডারশিপ, এগুলো সব নাউন হইতে পারে। ওই যে বললাম যে আপনার যদি ওয়ার্ডটাই কমন না হয় তখন আপনি এগুলো দিয়ে পারতে পারেন। আচ্ছা এটার আরেকটা সুবিধা আছে, যে কারণে এটা আমার আরো ডেডিকেটেডলি এখানে দেওয়া। আপনারা জানেন কিনা যে BCS রিটেনে এক ধরনের কোশ্চিন আসে, পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দিতে হয়। আপনাকে দেওয়া থাকবে, আপনাদেরকে কোশ্চিন আমি মনে হয় প্রথম ক্লাসে একটু হালকা আলোচনা করেছিলাম, কিংবা ওরিয়েন্টেশন ক্লাসে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ যখন থাকবে তখন আপনাকে ধরেন বলা হইলো যে পে, আমি একটা ইজি শব্দ নিলাম, পে এর অ্যাডজেক্টিভ লিখো। তো পে একটা ভার্বের সাথে কি কি সাফিক্স যোগ করে সেটাকে নাউন বানানো যায়, সেটা যদি আপনি না জানেন তাহলে আপনার পরীক্ষার হলে পেমেন্ট শব্দটা মাথায় নাও আসতে পারে। তখন দেখেন পে থেকে কিন্তু পেমেন্ট করা যায়। আরেকটা বলি এরকম, ধরেন কেউ একজন হচ্ছে ওয়াইজ। এখন আপনার হুট করে পরীক্ষার হলে মাথায় নাও আসতে পারে যে ওয়াইজ থেকে তার নাউন হচ্ছে উইজডম। দেখেন এই যে ওয়াইজ এর সাথে আমি কি যুক্ত করলাম, DOM, একটা সাফিক্স যুক্ত করে একটা অ্যাডজেক্টিভ বানানো যায়। এটা হচ্ছে সাফিক্সের একটা বড় খেলা। তো আপনার এটা সম্পর্কে যদি নলেজ থাকে আপনার মাথা কাজ করে যাবে, অনেক সময় কমন পাবেন না কিন্তু আপনার মাথা কাজ করে যাবে। যেমন ধরেন ক্রুয়েল মানে আমরা জানি যে নিষ্ঠুর, ক্রুয়েল। এখন পরীক্ষার হলে আপনার মাথা নাও কাজ করতে পারে যে এর সাথে জাস্ট একটা TY যুক্ত করলেই সেটা সেটা কি হয়ে যেত, নাউন হয়ে যেত, ক্রুয়েল থেকে নাউন হয়ে যেত। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ একটা প্র্যাকটিসের বিষয়, কঠিন লাগাই স্বাভাবিক। আপনি তো কেবল এই জগতে প্রবেশ করেছেন, প্রথমে কি ভয় লাগবে না, এটা স্বাভাবিক না? বাচ্চাকালে আমরা ভূতের ভয় সবাই পাইতাম, একটা সময় বড় হয়ে দেখলাম ভূত বলতে কিছুই নাই। এরকম আর কয়েকদিন পর দেখবেন যে অজানা বলতে কিছুই নাই ভাই। তখন আমি আপনাদের পড়াইতে গেলে মাঝে মাঝে এরকম হয়, মনে হয় যে এই কথাটা যে আপনাদের বলবো আপনারা তো আগে থেকেই জানেন। তো আপনারা আগে থেকেই জানেন এরকম একটা জিনিস আপনারা কেন আমার কাছে পড়তেছেন, এরকম আমার অনেক সময় ফিল আসে। কিন্তু পরবর্তীতে মনে হয় যে আরে ভাই এই জিনিসটা আমি যখন জিরোতে ছিলাম তখন তো আমার কাছে কঠিন লাগতো, আপনাদেরও তো কঠিন লাগার কথা। তো এইরকম প্রথম প্রথম আপনারও মনে হবে, একটা সময় এমন বস হবেন ভাই, সেই সময় মনে হবে আল্লাহ আল্লাহ, ভাইয়ার কাছে এগুলো কি পড়তাম আমরা, এগুলো আবার পড়ার জিনিস, এরকম মনে হইতে পারে কোনো এক সময়। তো আপাতত ভয় পাইন না।
তো এরকম দুইটা এক্সাম্পল দেওয়া আছে। এবার ক্লাসিফিকেশনে আসেন, আমরা মেইন পড়ার মধ্যে প্রবেশ করলাম। আমরা নাউনকে বেসিক্যালি 5 ভাগে ভাগ করি, আবার অনেকে প্রথমত 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে আপনার কংক্রিট, একটা হচ্ছে কংক্রিট, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এভাবে ভাগ করা যায়। এবং কংক্রিটকে তখন আবার 4 ভাগে ভাগ করতে হয়, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, নিচে দেওয়া আছে তাই লিখলাম না। আমরা এই যে ভাগটা করলাম এটা হচ্ছে ফাংশন বেজে ফাংশন বেজে। কারণ নাউনকে আরেক ভাবে গণনা করা যায়, মানে ক্লাসিফিকেশন করা যায়, সেটা হচ্ছে কাউন্ট করার ভিত্তিতে। অর্থাৎ কাউন্টেবল, একটা হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। তো এটা আমরা নিচে একটু পরে দেখতে পাবো। আমরা আপাতত দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন অফ নাউনে যে আসছেন এটা প্রচুর প্রচুর এমসিকিউ আসে বিসিএস এ। তো দেখেন ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনকে আমরা বেসিক্যালি 5 ভাগে ভাগ করতে পারি, এভাবেও পড়তে পারি। অথবা আরেকটা বললাম যে 2 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রথমে কংক্রিট নাউন আর তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা একটা ক্লাসিফিকেশন, এটা কোশ্চিন আসবে না যে নাউনকে কয় ভাগে ভাগ করা যায়, এত বাচ্চা আপনাদেরকে তারা ভাবে না, এটা কোশ্চিন আসবে না। আমরা জাস্ট কথার কথা বললাম। সোজা কথা হলো ভাই, নাউন 5 প্রকার পড়তে হবে। বাংলায় প্রপারকে বলা হয় নামবাচক, কমনকে বলা হয় জাতিবাচক, কালেকটিভ হচ্ছে সমষ্টিবাচক, ম্যাটেরিয়াল হচ্ছে বস্তুবাচক, এবং অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা হচ্ছে গুণবাচক। অর্থাৎ যে জিনিসগুলোকে আপনি, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ধরা ছোঁয়া যায় না এই টাইপের জিনিস, যদিও বাংলাতে গুণবাচক আমরা বলি, বাট বিষয়টা হচ্ছে একটা আইডিয়া, একটা থিং, সেটাকে আপনি অ্যাবস্ট্রাক্ট বলতে পারেন যদি সেটা পঞ্চ ইন্দ্র দিয়ে আপনি যদি সেটাকে গ্রাস না করতে পারেন। তো আমরা প্রপারে ব্যাক করি। প্রপার মানে হচ্ছে আমরা বললাম যে কোনো কিছুর একটা নাম, আমরা উপরে উপরে আসছিলাম, নাউন হচ্ছে নাম, কিন্তু নাম বলতে আমাদের সবসময় যে প্রপার নাউনই ভাষে এটাই প্রবলেম। প্রপার নাউন নর্মালি পার্সনের নাম হয়, প্লেসের নাম হয়, অর্গানাইজেশন বা থিং এর নাম হয়, নর্মালি আরো অনেক কিছুরই নাম হইতে পারে। যেমন ধরেন রহিম, প্যারিস, গুগল, মানডে, দেখেন এটা কিন্তু একটা বারের নাম, অক্টোবর একটা মাসের নাম, দ্য হিমালয়স, হিমালয়স হচ্ছে একটা পর্বতের নাম। তো গুগল হচ্ছে একটা, আপনি বলতে পারেন, সার্চ ইঞ্জিনের নাম। প্যারিস হচ্ছে শহরের নাম, রহিম হচ্ছে মানুষের নাম। ঠিক আছে, এইরকম ভাবে প্রপার নাউন মূলত নাম, আমি বুঝলাম যে দে আর কোনো কিছু স্পেসিফিক নাম, আকিকা দেওয়ার নাম টাইপের বলতে পারেন। এখন চিনার একটা ভাই সহজ উপায় আছে। প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এই জন্য পরীক্ষার হলে কনফিউজড হওয়ার চান্স কম। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে দেখলে প্রপার নাউন দাগাইতে পারেন, কিন্তু একটু সাবধান থাকতে হবে। এইরকম যদি দেখেন যে ইটালিয়ান পিৎজা, ইটালিয়ান পিৎজা, এই যে ইটালিয়ানের পিৎজার আই বড় হাতে দেখছেন, এইটাকে আবার প্রপার নাউন দাগানো যাবে না। কারণ পিৎজা সম্পর্কে ইটালিয়ান কথাটা যখন বললেন, তখন তার সম্পর্কে বাড়তি তথ্য দিয়ে ইটালিয়ানকে আপনি বানাই ফেলেছেন কি জিনিস ভাই? বলেন তো এখন ইটালিয়ান কি জিনিস, আপনারাই বলেন। অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যান্সারে বলবেন, সরি, যে সবাই কমেন্ট মেসেজে বলবেন, সবাই মাইক অন করার দরকার নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ইটালিয়ান পিৎজার আই দেখে আবার কনফিউজ হওয়া যাবে না, যাবে না। তাইলে বাকিগুলা দেখেন, বাকিগুলা ক্যাপিটাল লেটার হইলে সেটা প্রপার নাউন, বাট এরকম বুঝতে হবে আমাদেরকে যে ইটালিয়ান পিৎজা টাইপের কিছু থাকলে আবার বাদ দিতে হবে। এবার চলে আসেন কমন নাউন। একটা জিনিস মনে রাখবেন, কমন নাউনকে ভাঙলে সব সময় প্রপার নাউন পাওয়া যায়, এই জিনিসটা সবার আগে ভাববেন। যে কমন নাউন সেটাই হইতে পারবে যাকে ভাঙলে আমি অসংখ্য প্রপার নাউন ক্রিয়েট করতে পারবো, কারণ সেটা একটা জেনেরিক নাম, জেনারেল নাম। বুঝছেন, ঔষধের ক্ষেত্রে একটা জেনেরিক থাকে না? যেমন নাপা, নাপা হচ্ছে আপনার আসলে নাপা বলতে কিছু নাই, মূল নামটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল, যারা ডাক্তার ভাই আপু আছেন দেখেন তো আমি ঠিক বলছি কিনা। নাপা হচ্ছে প্যারাসিটামল, এটা হচ্ছে কমন নেম, জেনেরিক। এখন প্যারাসিটামল এক একটা হচ্ছে আপনার কোম্পানি এক এক নামে দেয়, কেউ হচ্ছে বিক্রি করে হচ্ছে নাপা নামে, কেউ বিক্রি করে হচ্ছে ওটার নাম কি, এস এস এরকম নামে একটা আছে মনে হয়। ঠিক আছে, তাহলে কেউ এস নামে বিক্রি করে, এরকম আরো কিছু আছে, আমার এত মনে নেই। তো এই জিনিসটাই হচ্ছে আপনার বেসিক্যালি প্রপার আর কমন নাউনের মধ্যে পার্থক্য। একটা জেনেরিক, জেনেরিকটা হইলে সেটা কমন নাউন। যেমন সিটি, সিটি হচ্ছে জেনারেল নাম, কারণ সিটি ভাঙলে আপনি রাজশাহী পাবেন, ঢাকা পাবেন, নিউ ইয়র্ক পাবেন। কান্ট্রি যদি ভাঙতে যান দেখবেন বাংলাদেশ একটা কান্ট্রি, ইংল্যান্ড একটা কান্ট্রি। তো পরীক্ষার হলে যদি কোনো একটা জায়গায় দেখেন যে কান্ট্রি কি নাউন আপনাকে জানতে চাচ্ছে, তাহলে আপনি বলবেন এটা কমন নাউন, কারণ কান্ট্রি ভাঙলে অনেক কিছু পাওয়া যায়। এভাবে চিন্তা করতে হবে। বুক কোন নাউন? এটা হচ্ছে কমন নাউন, কারণ বুক হচ্ছে বইয়ের জাতকে বোঝায়। বইয়ের জাতের ভিতর ভাই হ্যারি পটার আছে, হ্যামলেট আছে, ম্যাকবেথ আছে। ডে এর ভিতরে আসেন, ডে হচ্ছে 7টা দিনের যে কোনোটাই হইতে পারে, তাই সেটা কমন। যে কোনো ডে, সেটা সানডে হইতে পারে, মানডে হইতে পারে। আচ্ছা, তারপরে মাউন্টেনে আসেন, মাউন্ট এভারেস্ট, K2, কাঞ্চনজঙ্ঘা, এরকম সবগুলা, এগুলো ইন্ডিভিজুয়াল প্রপার নাউন, বাট ওভারঅল মাউন্টেন হচ্ছে একটা কমন নাউন। আই হোপ যে আপনারা কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে পার্থক্য বুঝে গেছেন। এখন আপনারা ভাই এই প্রশ্নটা কেউ করেন না যে আপনি একটু আগে বললেন প্রপার নাউন শুধু বড় হাতের হয়, এখানে সিটি, কান্ট্রি, বুক এগুলো বড় হাতের কেন দিয়েছেন? ভাই এটা ওই হিসাবে বড় হাতের দেওয়া না, সেন্টেন্স ইউজ করার সময় এগুলো ছোট হাতের হয়ে যাবে। আপাতত এখানে আপনারা জানেন যে টাইপিং করার সময় কোনো কিছু লেখার পরে একটা স্পেস দিলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা অটোমেটিক ক্যাপিটাল হয়, বা শুরু এমনিতেই ক্যাপিটাল হয়। আমরা ইংলিশে যেগুলো লিখি লেখার সময় অটোমেটিকই ক্যাপিটাল দিয়ে শুরু হয়। তো এটাকে আবার ওই সেন্সে ভাইবেন না, তাও ক্লিয়ার করে দিলাম। এবার কালেকটিভে আসেন।
কালেকটিভ হচ্ছে কোনো কিছু সমষ্টি যদি একটা নাউন দিয়ে প্রকাশ করতে পারেন কিংবা কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারেন, সেটা কালেকটিভ নাউনের মধ্যে পড়বে। তো আমরা যেটা বুঝলাম যে একটা গ্রুপ, কালেকটিভ হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে, একটা ব্লক। আপনাদেরকে ব্লক ইডিয়ম শিখাচ্ছি না আমি, সেটা ব্লক। তাহলে একটা পিপলের, একটা পিপল, একটা অ্যানিমেল, কোনো থিং বা একটা সিঙ্গেল যে কোনো ইউনিটের একটা ব্লক, একটা ইউনিট যদি আপনি বানাইতে পারেন, একটা গ্রুপ যদি বানাইতে পারেন, তাহলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন এক্সাম্পল দেওয়া যায়, টিম। টিম বলতে আপনি কি বুঝেন? একটা দলের ভিতরে 11 জন সদস্যকে নিয়ে তৈরি হচ্ছে, সেটা কালেকটিভ। ফ্যামিলির মধ্যে অনেক মানুষ থাকে। অডিয়েন্স, অডিয়েন্স মানে শ্রোতা, এটা একটা কালেকশন বোঝায়, মানুষের কালেকশন। গ্রুপ, ক্রাউড, গ্যাং, জুরি। তারপর হচ্ছে জুরির উচ্চারণ জুরি কিনা ভাই আমি জানি না, মাফ করে দিয়েন, বুঝছেন? খুব মাফ চাচ্ছি আপনাদের কাছে, কারণ আহ, কোনো কিছু যাই ভুল করি না কেন খুব খারাপ লাগে, সেটা উচ্চারণই হোক না কেন। আচ্ছা, তারপরে মব, স্টাফ, অডিয়েন্স, কয়ার। এটার উচ্চারণ কয়ার আমার জানা মতে, কয়ার। হ্যাঁ, মানে বাদক দল। কয়ার হচ্ছে আপনারা যারা ওই যে বাদক, গানের সময় যারা বাদ্যযন্ত্র বাজায়, ঠিক আছে, সেটা হচ্ছে কয়ার। তারপর হচ্ছে কমিটি, কমিটি, প্যানেল, ফ্যাকাল্টি, কোম্পানি। দেখেন এগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি একটা প্লুরালিজম পাচ্ছেন না, মানে তাদের ভিতরে বহুত্ব আছে, সংখ্যায় বেশি তারা, কালেকশন। তাহলে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তারা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে কালেকটিভ নাউন। আবারও বলছি, তারা অ্যাজ এ সিঙ্গেল ওয়ার্ড দে আর কালেকটিভ নাউন। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে এক্সাম্পল আরেকটা। সেটা হচ্ছে যেই সব জিনিসকে কাউন্ট করা যায় না, সেই সকল জিনিসকে আপনি যদি ধরেন হচ্ছে একটা প্লুরালের মধ্যে আনতে চান, তখন তাদেরকে একটা সেট বানাইতে হয়। যেমন ধরেন একটা টুলস, টুলসকে আপনি সেট অফ টুলস, আপনাদের অনেকের বাসায় একটা বাক্স টাইপের কিছু থাকে যার মধ্যে অনেক টুলস একসাথে থাকে। চাবি রাখার সময় নর্মালি আমরা কি করি? একটা বাঞ্চ তৈরি করি, কি বাঞ্চ অফ কিজ, প্রাইড অফ লায়ন্স। তো এইরকম কিছু উদাহরণ পাবেন, টিম অফ প্লেয়ার্স, ক্রাউড অফ পিপল, ঠিক আছে, ক্লাস অফ স্টুডেন্টস, এ হার্ড অফ ক্যাটেল। এগুলোও কালেকটিভ নাউন, এগুলোও কালেকটিভ নাউন। আচ্ছা, তারপরে দেখেন এবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউনে আসেন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদান। আমরা জানি ম্যাটেরিয়াল হচ্ছে বস্তুবাচক বা উপাদান। তো যেই জিনিসটা উপাদান হিসেবে ব্যবহার হতে পারে, যে জিনিসটা উপাদান হিসেবে ব্যবহার হতে পারে, সেটাকে আপনারা ম্যাটেরিয়াল নাউন বলবেন। যেমন ধরেন হচ্ছে গোল্ড, গোল্ড দ্বারা আপনারা কি করেন? চেইন বানান। গোল্ড দ্বারা ব্রেসলেট বানান। গোল্ড দ্বারা হচ্ছে, ভাই এগুলো ইংলিশ জানি না, ধরেন মান্টিক, তারপর নাকের নথ, কানের দুল, যা কিছু বানান, ঠিক আছে, এই প্রত্যেকটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল। মানে এগুলো তো ইন্ডিভিজুয়াল জিনিস, বাট বানান কি দিয়ে? গোল্ড দিয়ে, তাহলে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল। ওয়াটার, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল। আপনি যেই জিনিসগুলোকে আপনার হচ্ছে ওজনের দরে নিতে হবে, সেগুলো আপনি ম্যাটেরিয়ালের মধ্যে নিতে পারবেন। ওজনের দরে যেগুলো নিতে পারবেন আপনি, বা একটা ইউনিট ইউজ করতে হবে আপনার, যেটা কেনার জন্য বা নেওয়ার জন্য। যেমন দুধ, দুধকে আপনি হয় লিটারে নিবেন, নাহলে গ্লাসে নিবেন, ঠিক আছে। এখানে আয়রন, এখানে আয়রন মানে ফেরাস, মানে হচ্ছে উপাদান আয়রন। আয়রন মানে ভাই ওই যে একটা কি জিনিস আছে, ইস্ত্রি করি না আমরা, ইস্ত্রি বলি, এরকম দেখতে, এরকম হ্যান্ডেল থাকে, এইটা মনে করেন না। এখানে আয়রন হচ্ছে ফেরাস, মানে হচ্ছে মরিচা পড়ে কিংবা রড, লোহা, সেই আয়রন। এরকম আপনার কটন, তুলা, উড, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, কারণ এগুলো দিয়ে আপনি অন্য কিছু তৈরি করতে পারবেন, এগুলো দিয়ে অন্য কিছু তৈরি করা হয়। বুঝছেন? ইয়েস্টারডে, টুমোরো, এগুলা নাউন অ্যাডজেক্টিভ একটা কোশ্চেন করেছেন, এটা ভাই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আপনি কি রকম এক্সাম্পল নেবেন। এখন ইয়েস্টারডে পুরো সেন্টেন্সকে যদি মডিফাই করেন, এটা অ্যাডভার্ব হইতে পারে, ঠিক আছে। আবার হচ্ছে ইয়েস্টারডে দিয়ে ধরেন ইয়েস্টারডে কি এক্সাম্পল দেবো, এই মুহূর্তে এক্সাম্পল মাথায় আসছে না ভাই। এটা ভ্যারি করতে পারে, বুঝছেন? এটা ভ্যারি করতে পারে। এই মুহূর্তে আপনাকে আমি একটা বলে দিলাম যে, ও আচ্ছা আচ্ছা, আপনি নাউন, নাউন অ্যাডজেক্টিভের কি কোশ্চেন করছেন? নাউন বা অ্যাডজেক্টিভ? ও বুঝছি, আপনি ওই যে টুয়েসডে, ওয়েডনেসডে, এগুলো থেকে মনে হয় কোশ্চেনটা করেছেন, যে এগুলো যদি হচ্ছে এই নাউনের মধ্যে থাকে, তাহলে ইয়েস্টারডে টা কি হবে? এটা ভাই নাউন অ্যাডজেক্টিভ দুইটাই হতে পারে, ডিপেন্ডস অন হচ্ছে সিচুয়েশন। হ্যাঁ, অ্যাডভার্ব তো হইতেই পারে, অ্যাডভার্ব অফ টাইম। এবারেও হচ্ছে আপনার ওই যে বললাম ফাংশন, ফাংশন আপনি কোন ফাংশনে ব্যবহার করবেন, এক্সাম্পল ওটা ক্রিয়েট করতে হবে আপনার। ধরেন একটা এক্সাম্পল বলি যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে ওয়াজ মাই বার্থডে। আপনারা বলেন তো এখানে ইয়েস্টারডে কোন পার্টস অফ স্পিচ? ইয়েস্টারডে একটা এক্সাম্পল দিলাম, দেখেন আপনারা বলেন ইয়েস্টারডে ওয়াজ মাই বার্থডে। এবার আপনারা বলেন এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। তাই তো, চিনতে পারছেন তো, সমস্যা কি? তার মানে বুঝতে হবে যে আসলে আমরা ইন্ডিভিজুয়ালি কখনোই কোনো ওয়ার্ডকে পড়ার চেষ্টা করব না যে এই ওয়ার্ডটা ওই পার্টস অফ স্পিচ। যখনই সেন্টেন্সের ভিতরে আসবে, তখন আমাদেরকে তার ফাংশন জানতে হবে, সে কোন ফাংশনে কাজ করছে। বুঝছেন? ক্লিয়ার হইলে বলেন ক্লিয়ার লিখেন, ক্লিয়ার হলে সি বা ক্লিয়ার লিখেন, যদি আমার এই কথাটা বুঝতে পারেন। যে আমার কোনো পার্টস অফ স্পিচ জাজমেন্ট করার সময় সেন্টেন্সের ভিতরে আমাকে তার ফাংশন বুঝতে হবে। কোনোভাবেই তাকে আমরা এই একটা আমাদের টেন্ডেন্সি কাজ করে না যে লাস্টে এল ওয়াই দেখলে অ্যাডভার্ব মারি, ঠিক আছে। বাট আপনি এল ওয়াই দেখে যদি অ্যাডভার্ব মারা শুরু করেন, আপনি অনেক জায়গায় যে ভুল করবেন। এল ওয়াই দেখে ধরেন হচ্ছে উম একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি।
যে আই লাভ হিজ ফ্রেন্ডলি নেচার। এই যে এক্সাম্পলটা দিলাম, বলেন তো এখানে ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ? আপনারা বলেন এটা, এখানে ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, রাইট। কারণ নেচারের আগে ফ্রেন্ডলি, নেচারটাকে আমি মডিফাই করছি, একটা নেচারকে মডিফাই করছি, তাহলে ফ্রেন্ডলিটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে লাস্টে এল ওয়াই দেখলে আমরা বলবো না যেটা অ্যাডভার্ব। এই মেসেজটাই দেওয়া ছিল আমার। আচ্ছা, এরপরে চলে আসি আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্টে। অ্যাবস্ট্রাক্টে আসার পরে দেখেন যে এখানে এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটু আগেও বলেছিলাম যে কোনো একটা কোয়ালিটি, একটা আইডিয়া, একটা কনসেপ্ট, একটা স্টেট, মানে এরকম যে বিষয়গুলো আছে যেগুলোকে আপনি দেখতে পারেন না, টাচ করতে পারেন না, ধরতে পারেন না, মানে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, উইথ ইয়োর ফাইভ সেন্স, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো আপনি ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, জাস্ট আপনাকে কল্পনা করতে হবে বা বুঝে নিতে হবে, সেই জিনিসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এরকম এক্সাম্পল হতে পারে কি, হ্যাপিনেস শব্দটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারেজ মানে সাহস, ঠিক আছে, কারেজ সাহসের একটা সিনোনিম হচ্ছে মেটেল। মেটেল মানে হচ্ছে সাহস, মেটেল, মেটেল। হ্যাঁ, মেটেল মানে সাহস, কিন্তু নেটেল মানে কি জানেন? নেটেল মানে হচ্ছে আবার উত্ত্যক্ত, মানে ত্যক্ত বিরক্ত করা টাইপের। এই যে ইন্দুর, ইন্দুর হচ্ছে নেটেল, নেটেল নেটেল করে আমাদের, একটু বিরক্ত করে। মেটেল মানে হচ্ছে সাহস। হ্যাঁ, আবার হচ্ছে আরেকটা কি জানি, আরে ভ্যালোর না কি জানি একটা, ভুলে গেলাম। আমি ধরেন এই যে ভোকাবুলারি না পড়তে পড়তে আমার যে অবস্থা হয়েছে সেটা হলো যে কনফিউশন ক্রিয়েট হওয়া শুরু করেছে। ব্র্যাভারি, ব্র্যাভারি তো কমন, ব্র্যাভারি কমন, হ্যাঁ, একটু আনকমন গুলা বলার চেষ্টা করছিলাম আর কি। আচ্ছা, তো এখন কথা হলো যে কোথায় ছিলাম? কারেজ, কারেজ। তো কারেজের পরে দেখেন ফ্রিডম, লাভ, নলেজ। আপনারা ফিল করতে পারছেন এখন যে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট। এখন আপনাদের কাছে 4টা এমসিকিউ আছে এখানে। এই 4টার এমসিকিউ সবাই একসাথে অ্যান্সার করবেন, আলাদা আলাদা করবেন না, অর্থাৎ টানা 4টা অ্যান্সার দিবেন। এরকম ভাবে যে সাপোজ সাপোজ যে এ বি বি ডি, এরকম 4টা একসাথে অ্যান্সার করবেন সবাই কমেন্টে। প্রিয়ন্ত ভাই অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, আরো সবাই দেন, সবাই দেন, সবাই দেন, এটা সবাইকে মাথা খাটাইতে হবে। সবাই একটু মাথা খাটানোর চেষ্টা করেন। এই ক্লাসগুলো অ্যাটলিস্ট ফিডব্যাক নেওয়া পসিবল। হ্যাঁ, অনেক ক্লাস থাকে যেগুলো ক্লাসের ভিতরে ক্লাসের পড়া আদায় করার সুযোগ থাকে না, কারণ ওখানে আসলে একটা জিনিস বুঝায় সিমিলার অ্যান্সার বাইর করে নেওয়ার সুযোগ নাই। বাংলাতে এটা যেমন করা যায় না। বাংলাতে আপনাকে চর্যাপদের একটা তথ্য পড়াইলাম, আসলে তথ্যই পড়াইতে হবে। চর্যাপদের একটা তথ্য পড়ায় আরেকটা তথ্য বাইর করে নেওয়ার কোনো সুযোগ নাই। অনেকে অ্যান্সার করেছেন, অনেকে অ্যান্সার করেছেন। ওকে, আমরা একটু কারেক্ট অ্যান্সারে যাই। সেটা হলো, অ্যান্সার গুলা বলে ফেলি এবার, হ্যাঁ। সবাই চিন্তা করেছেন, এইটাই অনেক। আপনারা এখন যদি ভুল যাদের হবে তারা দেখবেন পিক করা শুরু করবেন। ভুল থেকে আমরা শিখি, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো, এটা মনে রাখবেন। অ্যাট টাইম এমনি আসে নাই। তাহলে প্রথমত আমি আগে অ্যান্সার গুলো বলি। পারফিউমের অ্যান্সার হচ্ছে পারফিউম, কমন। মাটনে আসেন, মাটন হচ্ছে ম্যাটেরিয়াল। তারপরে হচ্ছে দ্য ওয়ার্ডে, সরি, দ্য ওয়ার্ড টাইগার, টাইগারে আসেন, টাইগার হচ্ছে কমন, টাইগার হচ্ছে কমন। লাইব্রেরিতে আসেন, লাইব্রেরি হচ্ছে কালেকটিভ, লাইব্রেরি হচ্ছে কালেকটিভ। এবার একটু ব্যাখ্যাগুলো দেই ভাই, হালকা একটু ব্যাখ্যা দিলে এই সিমিলার অ্যান্সার গুলা পারবেন। যখন আপনি পারফিউমে আসলেন, আপনারা একটা জিনিস বলি, পারফিউমের ভাই প্রচুর প্রচুর ক্লাসিফিকেশন আছে। যেমন ধরেন প্রথমত পারফিউম হয় ফ্লোরাল। আপনারা যদি পারফিউম শপে ভিজিট করেন, প্রচুর দাম ভাই, কিডনি বিক্রি করে কিনতে পারবেন, চিন্তা নাই, এত দাম না যে কিডনি বিক্রি করে পাওয়া যাবে না। তো ফ্লোরাল হইতে পারে, আর একটা হচ্ছে ফ্রুটি হইতে পারে, আর একটা মিক্স হইতে পারে। প্রথম কথা ক্লাসিফিকেশনে গেলাম, যে জিনিসটাকে ক্লাসিফাই করা যায়, এক্সাম্পল দেওয়া যায়, সেইটা যাবে সবসময় কমনে। এখন এবারেও ক্লাসিফিকেশন আছে। যেমন ধরেন আমার যে জিনিসটা জানার পরে খুবই অবাক লেগেছিল, কারণ আমি আহ, বিভিন্ন মার্কেটে সবসময় দেখতাম যে পারফিউমের মধ্যে একটা ডানহিল পাওয়া যায়, সবাই বলে খুব ভালো, খুব ভালো। বলেন তো আপনারা কেউ যে ডানহিল কেন বিখ্যাত পারফিউম হিসেবে? এটা পারফিউমের একটা নাম, মানে একটা ব্র্যান্ড, ঠিক আছে। হোয়াই ডানহিল ইজ বিখ্যাত, কেউ জানেন ডানহিল কেন বিখ্যাত পারফিউম? দেখি কেউ জানেন কিনা এই তথ্যটা, জানার কথা না? বাবা, একজন জানেন তো। ইয়েস, এটা হচ্ছে শাহরুখ খান ইউজ করে দেখে, কোনো একটা আমি রিলসে দেখেছিলাম যে সে ডানহিল ইউজ করে।
এবং ওইখানে দেখছিলাম যে ওই নায়িকাটার নাম কি, বিরাট কোহলির বউ অনুষ্কা মনে হয়। তো সে বলছিল যে শাহরুখ খান স্মেল সো নাইস, যখন সে আশেপাশে আসে তখন মানে এই স্মেলটার কারণে অনেক ভালো লাগে। আচ্ছা, তো এই যে ডানহিল বললাম, এটা বয়েজ এর একটা ব্র্যান্ড, এরকম আরো ব্র্যান্ড আছে মেয়েদের ক্ষেত্রে একটা, যেমন এলিজাবেথ এলিজাবেথ নামে একটা ব্র্যান্ড আছে, আরো অনেক আছে ভাই, আমি এত নাম জানি না। এই দুই চারটা নাম জানি, একবার দোকানে দেখেছিলাম, দাম দেখে কিডনিতে মনে করেন চাপ পড়লো, তারপরে বাইরে চলে আসলাম। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন কেন পারফিউমকে আমরা কমন নাউনের ভিতর রাখলাম, কারণ সেটাই যে ডানহিল এলিজাবেথ এরকম অনেক ব্র্যান্ডে ভাগ করা যায়। তারপরে চলে আসেন হচ্ছে মাটন। মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ আপনাদেরকে একটু আগে একটা কথা বলেছিলাম, যেসব জিনিস আপনি ওজনের দরে কিনতে হবে, ঠিক আছে, সেটা আপনাকে ম্যাটেরিয়ালের ভিতরেই রাখতে হবে, ওজনের দরে। মাটন, আবার মাটনকে আপনি কিন্তু মাটন দিয়ে অনেক কিছু বানাইতে পারবেন, মাটন রেজালা বানাইতে পারবেন, মাটন কারি বানাইতে পারবেন, মাটন ফ্রাই বানাইতে পারবেন, গ্রিল বানাইতে পারবেন, ঠিক আছে। তো এটার বাইরেও মূল কথা হচ্ছে মাটনকে আপনার ওজনের দরে কিনতে হবে, ইউনিট আছে আলাদা, রাইট। তারপর চলে আসেন টাইগার। টাইগার তো ভাই 100% কমন, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তারপরে হচ্ছে আপনার ব্রাজিলিয়ান টাইগার আছে। তার মানে সোজা কথা হলো টাইগারের অনেক জাত আছে, টাইগার হচ্ছে বাঘের নাম। হ্যাঁ, মানুষ কি, আমরা মানুষ, আমরা এখানে টাইগার না থেকে যদি ম্যান থাকতো, আপনার মাথায় তো মানুষের দুই হাত দুই পা, নাক চোখ মুখ এগুলাই ভাসতো, আর বাঘ বললে আপনার মাথায় কি ভাসে, যে একটা বাঘ, কিন্তু এর তো অনেক জাত আছে। মানুষ যেমন ম্যানের ভিতরে রহিম করিম, তারপরে হচ্ছে আপনার জাহিদ, তারপরে এখানে কারা বেশি কমেন্ট করেন তাদের নামগুলো দেখি, মামুন, প্রিয়ন্ত, উৎস, এগুলো তো আমরা সবাই মানুষ। তো বাঘের ভিতরে তো রয়্যাল বেঙ্গল টাইগার, ব্রাজিলিয়ান টাইগার, সুন্দরবনের টাইগার, ভারতের টাইগার, এরকম অনেক ক্লাসিফিকেশন করা যায়। এবং ফাইনালি লাইব্রেরি, এটা তো সহজ ছিল। লাইব্রেরিতে, লাইব্রেরিতে কি থাকে ভাই, অনেক বই থাকে। যে জায়গায় অনেক বই থাকে সেটা তো অবশ্যই কালেকটিভ কালেকশন বোঝায় বইয়ের। লাইব্রেরি ইজ এ কালেকশন অফ বুকস, লাইব্রেরি ইজ এ কালেকশন অফ বুকস। তো শুধু বুকস বললেই ভুল হবে, লাইব্রেরি ইজ এ কালেকশন অফ সংসও হইতে পারে। আমরা সংস এর কালেকশনকেও লাইব্রেরি বলে, মানে কোনো কিছুর কালেকশন যেটা, সেটা একটা লাইব্রেরি। তো এটা আলটিমেটলি কালেকটিভ নাউন। আপনারা ক্লিয়ার তো না? এরকম সিমিলার কোশ্চেন আসলে তো পারবেন আশা করি। এবং আপনাদেরকে আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে এটা এমন একটা টপিক যেখান থেকে 2-3 মার্ক অনায়াসে কমন পাওয়া যায়। নাউনের আমরা আরেকটা নতুন ক্লাসিফিকেশনে যাই, যেটা আরো বেশি আছে পরীক্ষায়, কাউন্টেবল আর আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনকে আমরা আদর যত্ন করে নন কাউন্ট নাউন বলি, নন কাউন্ট। হ্যাঁ, একই কথা, কাউন্ট, নন কাউন্ট, অথবা কাউন্টেবল, আনকাউন্টেবল। আপনি কোন প্যাটার্নে বলবেন আপনার ইচ্ছা, আইদার বলবেন কাউন্টেবলের সাথে আনকাউন্টেবল, অথবা বলবেন কাউন্ট নন কাউন্ট, অর্থাৎ কাউন্ট নাউন নন কাউন্ট নাউন, নো প্রবলেম। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে যে জিনিসটা আপনি ওজনের দরে বা একটা ইউনিট ইউনিট খরচ করে আপনাকে প্রকাশ করতে হবে। যেমন খাসির মাংস 1 কেজি 2 কেজি কিনতে পারবেন, তুলা, তুলা কেনার সময় তুলা কেনার সময় আপনাকে হচ্ছে ওজনের দরে কিনতে হবে বা ব্যাগে নিয়ে আসতে হবে, 1 ব্যাগ 2 ব্যাগ পানি, পানি আপনাকে আইদার লিটার, 1 লিটার, হাফ লিটার, অথবা গ্লাস, 1 গ্লাস 2 গ্লাস, এভাবে আপনাকে নিতে হবে। তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কিভাবে চিনবেন, যেটাকে একটা ইউনিট, একটা ইউনিটের হেল্প নিতে হলে সেটা ম্যাটেরিয়াল নাউন। বস্তুবাচক, বস্তুবাচক নাউন তখনই বলবেন যখন সেটা হলো আপনার কোনো কিছুর একটা ইউনিটের হেল্প নিতে হবে, একটা ইউনিট। আচ্ছা, তারপরে চলে আসেন এবার হচ্ছে, ও আমরা কোথায় ছিলাম, কাউন্টেবল আর আনকাউন্টেবল। তো আমরা যদিও কাউন্টেবলের নিচে বলেছি যে কমন নাউন কালেকটিভ নাউন কাউন্টেবল হতে পারে, আবার আনকাউন্টেবলের ভিতরে বলছি যে অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল প্রপার, এগুলো আনকাউন্টেবল। সাথে আবার কমন কালেকটিভকে এই যে ইটালিক, ইটালিক মানে হচ্ছে দুই দিকেই, তারা দুই দিকেই আছে, তারা একদিকের পাখি না, তারা দুই দিকের পাখি। তো আমাদের আসলে এইভাবে পড়লে হবে না। কেউ যদি বলে যে কমন নাউন হচ্ছে অল টাইম কাউন্টেবল, কেউ যদি বলে যে কালেকটিভ নাউন অন টাইম আনকাউন্টেবল, এইরকম কথা বললে হবে না। আপনাকে সিনারিও বুঝতে হবে। আমরা এক্সাম্পলে যাই, ক্লিয়ার হবেন। তো আমরা কাউন্টেবলের ভিতরে বললাম যে কাউন্টেবলটা নর্মালি কমন এবং কালেকটিভ নাউনকে আপনি কাউন্টেবল মানে তাদেরকে কাউন্ট করতে পারবেন, যে জিনিসগুলো গণনা করা যায়, যাদের প্লুরাল ফর্ম থাকে, ঠিক আছে, যাদের প্লুরাল ফর্ম থাকে সেগুলো কাউন্টেবল। যেমন ধরেন, যেমন ধরেন যে বুক মানে বই, ঠিক আছে, তাহলে সেটা 1 বুক 2 বুক হয় না? তাহলে বুককে তো আমরা বুকসও লিখতে পারি, মানে এস বা ইএস যুক্ত করা যায় যাদের সাথে, তারা কাউন্ট। তাহলে আরেকটা বোঝার উপায় হলো যে তাদের সাথে এস/ইএস যুক্ত করা যায়, এটা অ্যাড করা যায়। আরেকটা, এটা হলো একটা বোঝার উপায়। কাউন্টেবল কিনা বোঝার উপায় হলো এস বা ইএস যুক্ত করা যায় মানে সেটা প্লুরাল হয়, যাদের প্লুরাল করা যায় সেটাই কাউন্টেবল। হ্যাঁ, আরেকটা জিনিস হইলো যে এস বাই ইএস বাদে আরেকটা যেটা করতে পারবেন যে 1 2 এরকম ডিটারমিনার গুলো তার আগে ইউজ করতে পারবেন, সেটাও কাউন্টেবল। এইটাই মূল ব্যাখ্যা, যে 1 2 এগুলো দিয়ে আপনি যদি কাউন্ট করতে পারেন। তো দেখেন এরকম 1 বুক 2 বুক 1 অ্যাপেল 3 অ্যাপেল, এই যে আমরা এটা অ্যাপ্লাই করলাম, এটা কাউন্টেবল করে ফেললাম। তো কমনের ক্ষেত্রে দেখি এই যে বুক এক্সাম্পল 1 বুক 2 বুক, কারের ক্ষেত্রে ওয়ান কার 2 কার, চেয়ারের ক্ষেত্রে চেয়ার মেনি চেয়ার, এরকম। আবার কালেকটিভের একটা এক্সাম্পল দেখি। এই কালেকটিভ নিয়ে একটা ভেজাল আছে। একটু আগে একটা কোশ্চিন ছিল, মনে আছে আপনাদের, যে টিমকে আমরা কার মধ্যে রেখেছিলাম? টিম তো কালেকটিভ ছিল, ঠিক আছে। এবং দাঁড়ান উপরে ওই এক্সাম্পলটা নিয়ে আসি একটু। টিম তার ভিতরে একটা জানি দেখাইলাম, টিম
যেটা যে এক্সাম্পলটা খুঁজছি কার মতো জানি দেখে আসলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, দাঁড়ান আমি এক্সাম্পলটা ঘুরাই নিয়ে আসবো, দাঁড়ান এখনই বলছি না। আচ্ছা আগে দেখেন, এখানে হচ্ছে টিম আছে, তো টিম হচ্ছে এখানে কালেকটিভ। আমি যে জিনিসটা এখনই ডিসক্লোজ করব না, পরের পার্ট মানে এই আনকাউন্টেবল পড়ানোর সময় ডিসক্লোজ করছি। তো দেয়ার আর থ্রি টিমস, ওকে বুঝলাম যে এখানে টিমস একটা টিম হইতে পারে, দুইটা টিম হইতে পারে, তাহলে টিম তো কাউন্ট করা যায় ভাই। একটা টুর্নামেন্টে ধরেন বিপিএল এ 6-7টা টিম খেলে, তো টিম কি কাউন্ট করা যায় না? কাউন্ট করা যায়। তো 1 2 3 টিম হলে সেটা কালেকটিভ। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে কাউন্টেবল কারা। এবার আনকাউন্টেবলে আসেন। আনকাউন্টেবল হচ্ছে গণনা করা যায় না। যেমন আপনি ওয়াটার গণনা করতে পারবেন না। ওয়াটার গণনা করতে হলে ইউনিটের হেল্প নিতে হবে, সেটার হিসাব পরে। আপাতত বলি, পানি গণনা করা যায় না, 1 2 3 4 বা S/S যুক্ত করা যায় না। ইনফরমেশন হয় না ভাই, হয় না। ইনফরমেশন হচ্ছে মানে ডেটা প্রসেস করে ইনফরমেশন পাওয়া যায়, তো ডেটা গণনাযোগ্য বাট ইনফরমেশন না। মানি, টাকা। টাকা আপনারা বলবেন ভাই আমরা তো টাকা গণনা করতে পারি। ভাই টাকা আপনি গণনা করেন না, আপনি নোট গণনা করেন, আপনি কয়েন গণনা করেন, কিন্তু মানি, মানি নাউনটা হচ্ছে মানে ইংলিশে আপনাকে এটা আনকাউন্টেবল রাখতে হবে। মানি ব্যবহার করেছেন মানে আপনি আনকাউন্টেবল ফরম্যাটে মানি বুঝাচ্ছেন। আপনার যদি বলতেই হয় তখন আপনাকে 400 টাকা 500 টাকা এরকম করে মেনশন করতে হবে। রাইস, দেখেন এগুলো কিন্তু মোস্টলি যে জিনিসগুলো ইউনিট ব্যবহার করতে হয় সেটা আনকাউন্টেবলের ভিতরে আসলে। এবার অ্যাবস্ট্রাক্টে দেখেন, অনেকেই বলে যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, অনেকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাউন্টেবল, অনেকেই বলে। কিন্তু ভাই আপনি একটু বলেন তো, অ্যাবস্ট্রাক্ট নাউন যে জিনিসগুলো দেখে আসছেন, নলেজ, লাভ, এই জিনিসগুলো আদৌ কাউন্ট মানে কাউন্ট করার যোগ্য? আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে আই হ্যাভ 2 লাভস? এখন এখানে কেউ কেউ বলবেন ভাই অনেকেরই তো লাভস থাকে, 2টা লাভ থাকে তো অনেকের, সমস্যা কি? ভাই দে আর নট লাভ, দে আর লাভার্স। হ্যাঁ, লাভার্স থাকে। আপনি যদি বলেন 2 লাভার্স, তো আমি আপনার সাথে এগ্রি করি। লাভার্স, এই যে আপনারা আজকে নিউজ দেখেছেন কিনা, মনে হয় কি জগন্নাথ ইউনিভার্সিটির একটা হচ্ছে ভাই মারা গেছেন। আমি বলবো যে এখানে একটা মানে আমি জানি না, কমেন্ট করা তো না জানা উচিত না, বাট যতটুকু নিউজে দেখলাম সেটার বেসিসে মনে হয়েছে যে ওই মেয়েটা হচ্ছে একটা সেকেন্ড মিন্নি। মিন্নির ঘটনা আমরা সবাই জানি। নয়ন নয়ন বন্ডের সাথে একটা বিশাল ঘটনার কারণে তার হাজবেন্ডকে মানে প্ল্যান্ড ভাবে মার্ডার করে। যদিও মিন্নির নাকি ওই সময় ইচ্ছা ছিল তার হাজবেন্ডকে একটু শাসন করে ছেড়ে দিবে, বাট নয়ন বন্ড হচ্ছে একদম এক্সট্রাঅর্ডিনারি ঘটনা ঘটাই ফেললো, মানুষের সামনে তার হাজবেন্ডকে মেরে ফেললো। তো এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে সেকেন্ড মিন্নি, হয়তোবা হয়তোবা কারণ নিউজ, পুলিশ পুলিশ নিউজ করেছে, তার আগ পর্যন্ত আমি কোনো কমেন্ট করি নাই। তো এরকম লাভার্স যদি হয়, কারো যদি 2টা লাভস থাকে, যেমন এই সেকেন্ড মিনিট যদি 2টা লাভার্স থেকেই থাকে, তখন আপনি বলবেন যে এটা কাউন্টেবল। বাট 2 লাভস হয় না, বুঝছেন? ম্যানি নলেজেস হয় না, ম্যানি নলেজেস হয় না। তো আপনি অ্যাবস্ট্রাক্ট নাউনকে আপনার কাউন্টেবল আনকাউন্টেবলের মধ্যে আনার দরকার নাই। এরপরে ম্যাটেরিয়ালে আসেন। ম্যাটেরিয়াল নাউন যেগুলো আপনি ওয়েট দিয়ে নিবেন, ভলিউম দিয়ে নিবেন বা কোয়ান্টিটি দিয়ে নিবেন, সেগুলো আনকাউন্টেবল, সেগুলো আপনি কাউন্ট করতে পারবেন না। ঠিক আছে, তো ম্যাটেরিয়াল নাউনটা আসলে অলওয়েজ অলওয়েজ আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট নাউনটা অলওয়েজ আনকাউন্টেবল। এবার আসেন হচ্ছে প্রপার। প্রপার নিয়েও ভাই একটা কনফিউশন আছে। অনেকেই বলে যে ঢাকা তো একটাই, তাহলে সেটা কাউন্টেবল, এক হিসেবে কাউন্টেবল। ভাই আসলে যে জিনিসটা দরকারই পড়ে না, সেই জিনিসটা আপনি কেন কাউন্টেবলের মধ্যে রাখবেন? এটা আনকাউন্টেবল ভাই। ঠিক আছে, প্রপার নাউন্স আর অলমোস্ট অলওয়েজ নন কাউন্ট নাউন্স বা আনকাউন্টেবল। যেমন আপনি কখনো বলতে পারবেন যে 2 ঢাকাস, 3 লন্ডন, যেই জিনিসটাকে আপনি প্লুরাল করতে পারেন না, সেই জিনিসটাকে কেন আপনার কাউন্টেবল করতে হবে? এই কোশ্চিন আসে না, বেসিক্যালি এই কোশ্চিনটা আসে না, বাট আপনাদেরকে বলছি আর কি, যে এই কোশ্চিনটা আসে না। 2 ঢাকাস 3 লন্ডন হয় না। থ্রি ধরেন থ্রি থ্রি জাহিদস হয় না। কারণ পৃথিবীতে 3জন জাহিদের নাম থাকতে পারে, ঠিক আছে, এটা হিসাব আলাদা, ওটা পার্সন হিসেবে। বাট 3 জাহিদ হয় না, ঠিক আছে, 3 ঢাকা হয় না, 3 লন্ডন হয় না। এখন লন্ডন যদি কেউ আদর করে আর একটা হচ্ছে লন্ডনের নাম রাখে, এগুলো ওইটা ওই সেন্স না। এরপরে চলে আসেন কমন নাউনে। কমন নাউনটা হচ্ছে সবসময় আনকাউন্টেবল। যেমন ফার্নিচার, ফার্নিচারের ভিতরে আপনি চেয়ার বলবেন, টেবিল বলবেন, আলমারি বলবেন, তাহলে ওভারঅল তো ফার্নিচার না? তাহলে ফার্নিচার হচ্ছে কমন নাউন হিসেবে। কমন নাউন গুলো কি আপনি কি বলবেন? কমন নাউন গুলো আনকাউন্টেবল পড়বেন। উপরে এবারে আসেন ভাই, এখানে কমন নাউনকে আপনি 1 বুক 2 বুক বলেছিলেন না? যখন আপনি 1 বুক 2 বুক বলবেন তখন সেটা ভাই কাউন্টেবল। ঠিক আছে, তখন সেটা কিন্তু কাউন্টেবল হয়েছিল। কিন্তু এখানে মেজরিটি কমন নাউন গুলা কি হয়? আনকাউন্টেবল হয়। কিন্তু এর মধ্যেও কিছু কিছু আপনি দেখেছেন যে তাদেরকে আমরা হচ্ছে কমন নাউনের ভিতরে কিছু কিছু এক্সাম্পল দেখেছি, যেমন চেয়ার। ঠিক আছে, এই চেয়ার ম্যানি চেয়ার করে, সেটা কমন নাউন হতে পারে। এখন চেয়ারের মধ্যে বলবেন ভাই এটা প্রপার নাউন হলো না কেন? কারণ চেয়ারের ভিতরে রকিং চেয়ার হইতে পারে, অফিস চেয়ার হইতে পারে, এক্সিকিউটিভ চেয়ার হইতে পারে। ঠিক আছে, কমন নাউনের মধ্যেই থাকবে সেটা। আমি কথার প্রসঙ্গে অনেক এক্সাম্পল টানছি, আপনারা যারা ভুলে যাবেন তারা রেকর্ডেড ক্লাসে কিন্তু এই কথাগুলো আবার দেখে নোট করে নেবেন, বুঝছেন? তো এরকম দেখেন, ইনফরমেশন কমন নাউন, ইকুইপমেন্ট, ওয়েদার, ফুড, এগুলো হচ্ছে কমন নাউন। কালেকটিভে আসেন। কালেকটিভে আমরা দেখি টিম। এইবার তো ভাই ভেজাল লেগে গেছে। একটু আগে আমরা বললাম যে টিম হচ্ছে কমন নাউন, এই কালেকটিভ নাউন হিসেবে কাউন্টেবল। আবার বলি কিনা এখানে কালেকটিভ হিসেবে সে আনকাউন্টেবল। ওই যে ভাই একটা কথা বলেছিলাম যে অ্যাপ্লিকেশন দেখতে হবে। যখন একটা টুর্নামেন্টে 10টা টিম খেলে, 3টা টিম খেলে, তখন 3 টিমস
আপনি এখানে টিমস যেই সেন্সে ব্যবহার করছেন সেটা হচ্ছে একটা টুর্নামেন্টের ভিতরে কয়টা টিমের সংখ্যা সেটা অবশ্যই কাউন্টেবল। কিন্তু আপনি যখন শুধু টিম কথাটা বললেন তখন দেখেন তো টিম মানে একটা টিমের কতজন মেম্বারের কালেকশন, এই হিসেবে টিম কিনা। এই দুই টিমের মধ্যে পার্থক্য বুঝলে আমাকে ইয়েস জানান। একটা টিম বললাম, যেই টিম হচ্ছে একটা টুর্নামেন্টে কয়টা টিম, 9টা টিম খেলছে, তাহলে এই 9টা টিম এটা হচ্ছে কাউন্টেবল। কিন্তু আমি যদি বলি যে শুধু টিম কথাটা বলি, এই টিম মানে বোঝায় এই টিমে অনেকজন মেম্বার আছে, মেম্বার যতজনই হোক এখানে আলটিমেটলি সেটা কালেকটিভ, এবং তখন টিমটা হচ্ছে আনকাউন্টেবল কালেকটিভ হিসেবে। ক্লিয়ার? এরপর হচ্ছে দেখেন ফ্যামিলি। ঠিক আছে, ফ্যামিলি এখন বলতে পারেন যে এই পাড়ায় প্রায় 32টা ফ্যামিলি বাস করে, তখন ওই যে উপরের প্যাটার্নে চলে গেল 32 ফ্যামিলিজ। 32 ফ্যামিলিজ, এমন না যে তাদের সাথে এস যুক্ত হয় না। আমি এখানে বলেছিলাম আপনাদের বোঝানোর জন্য যে এস বা ইএস যুক্ত হয়, তারা নর্মালি কাউন্টেবল হয়। কিন্তু ভাই ইংলিশে অ্যান্সার করার সময় আপনাকে ফাংশন বুঝে অ্যান্সার করতে হবে। এগুলো গতানুগতিক কথা সবাই বলবে, কিন্তু ফাংশন না বুঝলে অ্যান্সার ভুল হবে। প্রশ্ন করছেন মাইন্ডও রিড করতে হবে আপনাকে, যে এখন যদি শুধু টিম দেয় তাহলে অবশ্যই আপনি আনকাউন্টেবল দেখাবেন, বাট যদি এই যে এই প্যাটার্নে থাকে টিমস, তখন আপনি কি দেখাবেন? কাউন্টেবল দেখাবেন। তো এখানে বাকি কালেকটিভ নাউন গুলো দেওয়া আছে, এগুলো কালেকটিভ নাউন থাকলে সেগুলো নর্মালি আনকাউন্টেবল দেবেন নর্মালি। বাট আপনারা জানেন যে এগুলোকেও কাউন্টেবল বানাই দেওয়া যায়। কিভাবে? ওই যে বললাম 9 টিমস, 3 টিমস, 2 ফ্যামিলিজ, 5 ফ্যামিলিজ, ঠিক আছে, এইভাবে বানানো যায়। ওকে, এরপরে আমরা মোটামুটি খুব ভালো একটা জিনিস দেখলাম। এরপরে দেখেন এই চার্টটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, রাতারাতি হবে না ভাই, কিন্তু আয়ত্ত করতে হবে। কিছু কিছু ভার্ব আছে সব সময় সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ দে আর আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন, মানে আপনি এটাকে কাউন্ট করতে পারবেন না, আনকাউন্টেবল, তাই তাই সেগুলো সবসময় সিঙ্গুলার। যেমন দেখেন অ্যাকোমোডেশন, অ্যাডভাইস বানানটা একটু খেয়াল করেন। এই অ্যাডভাইস বানানোর সাথে ADVISE বানাই দিলে সেটা ভার্ব হয়, অর্থাৎ অ্যাডভাইসের ভার্ব হচ্ছে SE দিয়ে শেষ। এটা যদি পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে বলে কখনো আসে যদি BCS এ, তাহলে এটা পারতে হবে আপনাদের যে SE দ্বারা শেষ হলে সেটা হচ্ছে ভার্ব, CE দ্বারা শেষ হলে সেটা হচ্ছে নাউন। এরকম ব্যাগেজ, ব্রেড, কারেজ, তারপর ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, ফ্লাওয়ার, তারপরে হচ্ছে ফার্নিচার, গ্রাস, হ্যাপিনেস, এই যে কথাগুলো আপনি দেখছেন এগুলো সবসময় আনকাউন্টেবল। আর মনে রাখবেন যে আনকাউন্টেবল নাউন গুলো সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউন গুলো সিঙ্গুলার দাগাবো। ঠিক আছে, তাহলে কি বললাম? আনকাউন্টেবল নাউন গুলো সিঙ্গুলার দাগাবো। তাইলে যখন কাউন্ট নন কাউন্টের কথা আসবে আরেকবার রিপিট করছি, আনকাউন্টেবল নাউন গুলো সিঙ্গুলার দাগাবো, যেটাকে কাউন্ট করতে পারবেন না। আচ্ছা, এখন এটা তো বুঝলাম শেষ। এরপর আসেন দেখতে প্লুরাল বাট দে আর সিঙ্গুলার। মানে দেখতে প্লুরাল কাদেরকে মনে করি? যাদের শেষে এস বা ইএস থাকে, তাদেরকে তো দেখতে আমাদের প্লুরাল প্লুরাল লাগে। তাহলে দেখেন অ্যাকোস্টিক, অ্যারোবিক্স, অ্যাস্থেটিক্স, অ্যাথলেটিক্স, মানে কিছু কিছু শব্দ এমনি এস থাকে তাদের মধ্যে। তো সেইটাকে আপনি আসলে দেখতে প্লুরাল মনে হইতে পারে, আপনি যদি মিনিং না জানেন। মিনিং না জানা থাকলে আপনার কাছে প্লুরালই মনে হবে না। যেমন ইলেকট্রনিক্স, এই শব্দটা ইলেকট্রনিক্স, কারণ ইলেকট্রনিক বলে আসলে জিনিসটাকে কষ্ট দিয়ে না। ইথিক্স, তারপর হচ্ছে গ্যালোজ, সবগুলোর বাংলা মিনিং যে আমি জানি এরকম না। ঠিক আছে, যেমন গ্যালোজের বাংলা এই মুহূর্তে আমি ভুলে গেছি, আমি এগুলো দেখেছিলাম কিন্তু ভুলে গেছি, মানুষ মাত্রই ভুলনশীল। না ভাই, এর বাইরে আর পড়া লাগবে না। আমি আপনাদের আজকে যে ক্লাসটা নিয়েছি একদম স্যাচুরেটেড একটা ক্লাস। আমি কিছু কিছু জায়গায় নিজেও ভয় পাই যে আমি এই যে পড়াইলাম এখান থেকে কমন আসবে তো, কারণ কোশ্চিন প্রতিদিন এত বেশি আপডেটেড হয়ে যাচ্ছে, পড়ানোটাও একটা রিস্কি। বাট কিছু কিছু জায়গায় আপনাদের আবার কনফিডেন্ট থাকতে বলে দিব আমি। যেমন এই যে আজকের ক্লাসটা, এখানে কনফিডেন্ট থাকেন যে এই বেসিক দিয়েই আসবে। ইংলিশে অ্যাটলিস্ট উড়াধুরা জিনিস আসে না, কারণ এখানে মুখস্থ বিদ্যা নাই, এখানে বেসিক আছে। তাহলে এরকম এখানে যেগুলো আছে, স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্টের নাম, ওয়েজেস বলতে স্যালারিকে বোঝানো হয়, বাট বানানটাই এইটা। লাস্টে আপনি এস দেখে কনফিউজ হওয়ার দরকার নেই। ম্যাথামেটিক্স, যা কিছু দেখছেন এখানে দেখতে প্লুরাল লাগুক ভাই, দে আর সিঙ্গুলার। ঠিক আছে, তারপরে দেখতে প্লুরাল, দেখতে সিঙ্গুলার। এবার আসি কিছু জিনিস দ্বারা দেখতে প্লুরাল, কারণ লাস্টে এস বাই এস নাই, বাট দে আর প্লুরাল। যেমন পিপল, পিপল মানে আপনারা জানেন যে অনেকজন মানুষ হলে পিপল হয়। চিলড্রেন, চিলড্রেন বা চাইল্ড্রেন যেটা বলেন, চাইল্ড থেকে আসে। টিথ, টিথ হচ্ছে দাঁতের প্লুরাল, কারণ টুথ, টুথ হচ্ছে সিঙ্গুলার। ফুট থেকে ফিট হয়। সবসময় মনে রাখবেন ডাবল ও যদি থাকে সেটা সিঙ্গুলার, আর ডাবল ই যদি থাকে সেটা হচ্ছে প্লুরাল। যেমন হচ্ছে টুথ, টুথ, তারপরে হচ্ছে ফুট, এগুলো হচ্ছে সিঙ্গুলার। টিথ আর ফিট এগুলো হচ্ছে প্লুরাল। এবার মনে রাখবেন আরেকটা এক্সাম্পল হচ্ছে গিজ। তারপর দেখেন মাইস মানে হচ্ছে মাউস থেকে মাইস হয়, ম্যান থেকে মেন হয়। এগুলো যারা জানেন তারা তো জানেন। পুলিশ নিয়ে ভাই আপনাদের কনফিউশন হইতে পারে, একটু আলাদাভাবে মনে রাখেন যে পুলিশ হচ্ছে সবসময় প্লুরাল। ঠিক আছে, পুলিশ এখানে অফিসার বলা হয় নাই। আপনারা যদি পুলিশকে সিঙ্গুলার বানাইতেই চান, আপনাদের মনে হয় যে ভাই মানি না, আমরা পুলিশ সারা জীবন বলে আসলাম সিঙ্গুলার, আপনি কি আইসা বলেন পুলিশ প্লুরাল, তাইলে ভাই আপনাকে এরকম বানাইতে হবে যে পুলিশ অফিসার। বুঝছেন? পুলিশ অফিসার বানান, তাহলে আপনি কয়টা অফিসার আপনার লাগবে আপনি কাউন্টেবল বানাই ফেলেন, আমার কোনো সমস্যা নাই। আপনি প্লুরাল বানাইতে পারবেন, অফিসার্স বানায়, বাট পুলিশ ইজ সিঙ্গুলার। এরকম ফক, মিডিয়া, ডেটা। আচ্ছা, এখন আসেন কিছু জিনিস সব সময় প্লুরাল, কারণ দে আর মোস্ট অফ দ্য টাইম মানে তারা জোড়ায় জোড়ায় থাকে।
যেমন ধরেন এখানে এই অনেক কিছুরই আমি বাংলা মিনিংটা উদাহরণ দিয়ে বলতে পারবো না, ভুলে গেছি, বাট বাইনোকুলার, বাইনোকুলার চোখ দিয়ে যে দেখেন দূরের জিনিস, বাইনোকুলার। ঠিক আছে, তাহলে এই বাইনোকুলারের তো দুইটা কি থাকে, দুইটা হচ্ছে আপনার দেখার জায়গা থাকে, এই বাইনোকুলার হচ্ছে আপনার প্লুরাল। তারপরে আপনি আরো পাবেন, এখানে হচ্ছে ট্রাউজারে যান, ট্রাউজারে কিন্তু পা, দুইটা পা আছে মানুষের, প্যান্ট, পায়জামা, এই জিনিসগুলো হচ্ছে প্লুরাল, কারণ দে আর জোড়া জোড়া, বুঝছেন? জিন্স। তো এখানে যা কিছু দেখছেন, গ্লাসেস, এইগুলো এক্সাম্পল গুলা পড়তে হবে আপনাদের কষ্ট করে। এক্সাম্পল এই কয়টাই ভাই, আমি অনেক কয়টা সোর্স ঘেটে ঘুটে এগুলাকে এক জায়গায় মার্চ করে নিয়ে এসেছি, ইনশাল্লাহ এর বাইরে লাগবে না, আমি অনেক কয়টা সোর্স ঘেটেছি। এবার আসেন কিছু জিনিস যাতে সিঙ্গুলার প্লুরাল সেম, অর্থাৎ তাদের ইউজ করার সময় দে আর সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, দে আর প্লুরাল হিসেবে ইউজ হয়, আপনাকে এস বা ইএস যুক্ত করার দরকার পড়ে না। এরকম হচ্ছে আপনার এয়ারক্রাফট, বাফেলো, চাইনিজ এয়ারক্রাফট মেবি এর আগে বিসিএস আসছে। এরপরে এরকম ধরেন ডিয়ার, ঠিক আছে, ডাইস, ডজন, ফিশ, গ্রস। তারপরে ফিশকে অনেক সময় ফিশেস লেখেন, বাট এটা আপনাকে মনে রাখতে হবে এখানে যে ফিশ সিঙ্গুলার প্লুরাল এক দিলেও প্রবলেম নাই। ফিশকে আমরা যদিও ফিশকে যদিও আমরা হচ্ছে আপনার ফিশেস লিখি অনেক সময়, এরকম অফিস স্প্রিংস করার দরকার নাই, অফিস স্প্রিং নিজেই সিঙ্গুলার, অফিস স্প্রিং নিজেই প্লুরাল। এরকম পাবলিক্স করার দরকার নাই। শিপ, এটা খুবই আসে ভাই, শিপ বিসিএস পছন্দ করে, শিপের উদাহরণ বিসিএস পছন্দ করে। এই দেখেন ডিআর, শিপ, এয়ারক্রাফট, বিসিএস এর পছন্দগুলো বলছি আপনাদেরকে, যেগুলো আপনারা ঘুরাই ফিরে বিসিএস এ পাবেন। তার মধ্যে এই যে শিপ, ডিআর, এয়ারক্রাফট, আর একটা কোনটা, এই তিনটা খুবই আসে ভাই। ঠিক আছে, কত এই যে লিখেন কত হাজার বার যে আসছে ভাই, ঘটনা সত্য। এই শিপটা খুব পছন্দ করে পরীক্ষায়। তাহলে এগুলো সিঙ্গুলার প্লুরাল একই। তাহলে যা লিখেছি ভাই এইভাবে আপনি ডেইলি পড়তে পড়তে একটা সময় আপনার আয়ত্ত হয়ে যাবে, আপনি দেখবেন আপনি পারেন। এই প্রথম দিন আপনি এই লিস্ট দেখলে আপনার কাছে কঠিন ভাই, আমার কাছে এক সময় কঠিন ছিল। তো দেখতে 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 এরকম অবস্থা হয়েছে যে আমাকে আপনি 5টা বলতে পারেন হয়তো পারবো না, বাট আমি অপশনে যখন দেখবো সব জিনিস তো আপনার রিটেনের জন্য পড়া লাগে না। এই জিনিস নিশ্চয়ই আপনাকে কোথাও রিটেনে লিখতে দিবে না যে আপনি 5টা আনকাউন্টেবল নাউনের নাম লেখেন বা সবসময় প্লুরাল এরকম 5টা নাম লেখেন, এটা তো আপনার আসবে না কখনো। তাহলে এটা আপনি এমন ভাবে পড়বেন যাতে আপনি প্রিলিতে পারেন। আচ্ছা, এরপরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কিছু ব্যাপার স্যাপার আছে তাদের অবস্থান ভেদে। তো আমরা উপরে খুব সুন্দরভাবে পড়ে আসছি, তারপরে নিচে দেখেন যে আর্টিকেল, মানে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসতে পারে, যেমন আপেল, আপেলের আগে এ এন, এগুলো বসাইতে পারবেন। ঠিক আছে, কিন্তু নন কাউন্ট নাউনে আসেন, নন কাউন্ট বা আনকাউন্টেবলে আসেন, তাদের আগে কিন্তু এ এন তো বসাইতে পারবেন না। হ্যাঁ, দি বসাইতে পারবেন, দা ওয়াটার ইন দা গ্লাস, এই যে দা ওয়াটার, দা বসাইতে গেল, বাট এ এন বসানো গেল না। জাস্ট ডিফারেন্স গুলা দেখেন, আপনাদের বেসিক একদম মনে করেন যে সলিড হয়ে যাবে, রক সলিড হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন তাদের সিঙ্গুলার প্লুরাল ফর্ম থাকবে, যেমন বুক থেকে বুকস। বাট যেটা নন কাউন্ট নাউন সেটা সিঙ্গুলার প্লুরাল ফর্ম থাকে না, যেমন ওয়ার্ক, তারপর হচ্ছে ট্রাভেল। এন্ড বলবেন ভাই ওয়ার্কস তো হয়, ওয়ার্কস আপনারা ভার্ব হিসেবে ব্যবহার করেন, নট নাউন হিসেবে। ওয়ার্কস যখন ব্যবহার করেন ভার্ব হিসেবে ব্যবহার করেন। আর ওয়ার্ক যদি কাজই বুঝাইতে চান তাহলে আপনার জব দিয়ে বুঝাইতে হবে। ঠিক আছে, যে আমার 2-3টা কাজ করা বাকি, বা টাস্ক দিয়ে বুঝাইতে হবে, টাস্ক বা জব দিয়ে বুঝাইতে হবে, বুঝছেন? ওয়ার্ক দিয়ে বুঝাইতে পারবেন না। তারপরে দেখেন সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যায় একটা কাউন্টেবল নাউনের আগে, যেমন 3 পেন্স, 5 ব্যানানাস। আর নন কাউন্টের ক্ষেত্রে আপনি এরকম সংখ্যাবাচক জিনিস ব্যবহার করতে পারবেন না। যেমন আপনি যদি বলেন দেয়ার ওয়ার 4 ট্রাফিকস ইন দ্য রোড, মানে আপনি, আমাদের সমস্যা হইলো ট্রাফিক পুলিশকে আমরা ট্রাফিক বলি, ঠিক আছে, ট্রাফিক পুলিশকে আমরা ট্রাফিক বলি, বুঝছেন? তো এটা আসলে এটা ওই সেন্সে ভাবা যাবে না। ট্রাফিক মানে হচ্ছে অনেক গাড়ি, মানে একটা জ্যাম আর কি, এ লট অফ ট্রাফিক, অনেক বেশি জ্যাম, মানে অনেক বেশি ভেহিকলস, এই টাইপের আর কি। এরপরে চলে আসেন হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার কিন্তু আজকে আমরা আপনাদেরকে হালকা পাতলা পড়িয়েছিলাম উপরে, হালকা পাতলা বলতে ভালোই পড়িয়েছি। তো ডিটারমিনার যদি আসে এইখানে ভাই খুবই 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 ইম্পর্টেন্ট, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে যে কে কার আগে বসতে পারে। মানে ডিটারমিনার, কাউন্টেবলের ক্ষেত্রে ডিটারমিনার ব্যবহার করা হয় ম্যানি, এ ফিউ, ফিউ, মেইনলি, এই তিনটা, এই যে এই তিনটা বললাম এটা মনে রাখেন, এগুলো হচ্ছে কাউন্টেবলের জন্য ডিটারমিনার। আপনি নন কাউন্টের ক্ষেত্রে ম্যানি বসাইতে পারবেন না, তার পরিবর্তে আপনাকে মাছ বসাইতে হবে। ফিউ বসাইতে পারবেন না, তার পরিবর্তে লিটিল বা এ লিটিল বসাইতে হবে। এটা মাথায় রাখেন। যেমন মানি, আপনার কেন এটা শিখাচ্ছি, যদি সেন্টেন্স কারেকশন আসে যে হি ডাজন্ট হ্যাভ মোর মানি, কথাটা ভুল হয়ে গেল ভাই। ঠিক আছে, আপনি মোর এখানে বসাইতে পারবেন না, ম্যানি মানি বসাইতে পারবেন না, ম্যানি সুগার বলতে পারবেন না। কথাটা ক্লিয়ার ক্লিয়ার হলে বলেন। ম্যানি সুগার বসানো যাবে না, বা ফিউ সুগার বসানো যাবে না। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন শিখতে হবে কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনের। এই জিনিসটা আপনাকে জানতে হবে যে আপনারা কখন কোন ডিটারমিনার ব্যবহার করবেন। আপনার তো ফ্রি হ্যান্ড রাইটিং আছে, তো আপনার এরকম কনফিউশন হতে পারে না যে এই ফিউ চেয়ার বসাবো নাকি লিটিল চেয়ার বসাবো, বা এদিকে লিটিল সুগার বসাবো না ফিউ সুগার বসাবো, এরকম একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। তাহলে আপনাকে জানতে হবে নামটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি আনকাউন্টেবল হয় তাহলে তার আগে মনে রাখবেন মাছ আর লিটিল বসে, আর যদি কাউন্টেবল হয় মনে রাখবেন তার আগে ম্যানি আর এ ফিউ বসে। ম্যানি মানে প্রচুর, ফিউ মানে অল্প। এখানেও মাছ মানে অনেক বা প্রচুর, লিটিল মানে অল্প। হ্যাঁ, এটা ঠিক। আমরা আমরা আসলে পড়তে পড়তে সেন্স ক্রিয়েট হয়। আমরা যারা গুণীজন তারা বলেন যে ইংলিশ পড়তে পড়তে আসলে শিখে যাওয়া যায়। ইংলিশ এমন একটা জিনিস
অনেক সময় দেখবেন প্রিপোজিশন আপনি জানেন না, বাট আপনার যেটা উচ্চারণ করতে ভালো লাগে সেটা অ্যান্সার হয়ে যায়। এই জিনিসটা অনেক সময় ঘটে ইংলিশে, যদিও আমরা ভুলও জানি, অনেক কিছু ভুল জানি। আপনারা প্রোনাউনের ক্লাসে দেখবেন যে আমরা কত কত যে ভুল জানি প্রোনাউনে, প্রোনাউনের ক্লাসে গিয়ে দেখবেন প্রোনাউনে এই কাজটা করবেন না। প্রোনাউনে যে জিনিসটা উচ্চারণ করতে ভালো লাগছে সেইটাই ভুল প্রোনাউনের ক্ষেত্রে। বাট ইংলিশে ওভারঅল যদি বলি, তাহলে যে জিনিসটা উচ্চারণ করতে সুন্দর লাগে সেইটাই কারেক্ট হয়। এটা ইংলিশের একটা সৌন্দর্য, আসলে এটা পড়ে পড়ে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা বিষয় আছে যেটা আসলে এমসিকিউতে আসবে না, এমসিকিউতে আসবে না, বাট আপনাদেরকে এটা জানা দরকার। সেটা হচ্ছে ফিউ, এ ফিউ আর দা ফিউ এর মিনিং আলাদা। এই মিনিং গুলো আমার মনে হয় জানা দরকার। যেমন ধরেন ফিউ, ফিউ মানে হচ্ছে যেটা আসলে নেগেটিভ মিনিং দেয়। ফিউ মানে নাই, অ্যাকচুয়ালি নাই, মানে নট মেনি। হি হ্যাজ এ ফিউ বুকস মানে অ্যাকচুয়ালি একটা নেগেটিভ মিনিং দেয়, যে মানে অ্যাকচুয়ালি বই নাই, এরকম। তার বই নাই বললেই চলে টাইপের ব্যাপারটা দেয়। আর আপনি যদি এ ফিউ ব্যবহার করেন তখন বুঝাই এই স্মল নাম্বার। আই হ্যাভ এ ফিউ বুকস মানে আমার কিছু হলেও বই আছে। আর দা ফিউ মানে স্পেসিফিক, যে কয়টা আছে কম হোক বেশি হোক, আমি ফিউ। ফিউ মানে তো অবশ্যই কম, তাহলে বেশির কথা আসবে না। ফিউ মানে অল্প আছে, বাট যা কিছু আছে সব কয়টা স্পেসিফিক, তখন আমরা দা ফিউ ব্যবহার করব। এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর কাজে লাগাবেন আপনারা, কখন ফিউ, কখন এ ফিউ, কখন দা ফিউ। তাহলে এ ফিউ হচ্ছে স্মল নাম্বার, ওকে ফাইন। আর শুধু ফিউ হলে বুঝবেন এটা একটা নেগেটিভ মিনিং, মানে অ্যাকচুয়ালি নট মেনি, মানে অ্যাকচুয়ালি নাই। হি হ্যাজ ফিউ বুকস মানে তার বই নাই। এরকম সেম ডান সাইডে লিটিল দিয়ে দেওয়া আছে, নিজেরা পড়বেন। ক্লাসের যেহেতু লেন্থ অনেক বাড়তে আছে, আমরা একটু শর্টে যাই। আচ্ছা, এখন এখানে ডিটারমিনার দিয়ে লেখা আছে, ডিটারমিনার ফর বোথ, মানে এই দুই ক্ষেত্রেই যে ডিটারমিনার গুলো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যেমন আপনি দা, দা দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এটা যেমন কাউন্টেবলের ক্ষেত্রে, ধরেন দা এর উদাহরণ এখানে আসি, দা কাউন্টেবলের ক্ষেত্রে দেখেন দা বুকস, আবার দা ইনফরমেশন। তাহলে দা কাউন্টেবলের আগেও বসতে পারে, দা আনকাউন্টেবলের আগেও বসতে পারে। এরকম কিছু এক্সাম্পল দেওয়া আছে, উপরে দেওয়া আছে যে কারা দুইটার আগে বসতে পারে, কারা দুইটার আগে বসতে পারে। এদেরকে আসলে মনে রাখার কিছু নাই, তারপরে এখানে দিয়ে রেখেছি কারণ এগুলো পড়লে আপনাদের বেসিক স্ট্রং হবে। এখন একটা সুন্দর চার্ট আছে, কিছু কিছু জিনিস আছে সেটাকে আপনার সিঙ্গুলার, সরি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল আলাদা আলাদা শব্দ দিয়ে প্রকাশ করতে হয়। আমি সবার আগে জব শব্দটাকে বেছে নিলাম। জব হচ্ছে কাউন্টেবল, হি হ্যাজ 3 জবস, ইটস ওকে। বাট আপনি বলতে পারবেন না যে হি হ্যাজ 3 ওয়ার্কস, এটা আপনি বলতে পারবেন না। আপনি যদি ওয়ার্ক শব্দটাকে ব্যবহার করতে চান, আপনাকে আপনাকে ব্যবহার করতে হবে এটা হচ্ছে আনকাউন্টেবল হিসেবে, বুঝছেন? এরকম মেশিনারি, মেশিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল শব্দ, মেশিন হচ্ছে কাউন্টেবল। এবার একটু উপরে আসি, ক্লাইমেট। ক্লাইমেট শব্দটা নর্মালি, ক্লাইমেট শব্দটা নর্মালি হচ্ছে, এখানে আসেন, ক্লাইমেট শব্দটা নর্মালি হচ্ছে কনসেপ্ট হিসেবে আনকাউন্টেবল। ক্লাইমেট চেঞ্জ, এখানে এই ক্লাইমেট চেঞ্জ তো আমরা উচ্চারণ করি মুখে মুখে, এই ক্লাইমেটটা হচ্ছে আনকাউন্টেবল একটা কনসেপ্ট হিসেবে। বাট ক্লাইমেট যদি একটা ধরন হিসেবে বুঝান, তাহলে দেখেন তো ভারতে কত ধরনের জলবায়ু আছে। বাংলাদেশের তো একটা জলবায়ুর দেশ, কিন্তু ভারতে কিন্তু অনেক ধরনের জলবায়ু আছে। কোথাও বরফ পড়ে, আবার রাজস্থানে কি হয় তাদের হচ্ছে মানে খরা, খরা মানে কি বোঝাতে চাই, গরম উত্তপ্ত, এটা কি বলে, আহ, বরফ প্রধান কিংবা খরা প্রধান, দুইটাই আসলে ভূগোলের ভাষায় দে আর ডেজার্ট। আমি যদিও আপনাদেরকে এই যে রাজস্থানের কথাটা ডেজার্ট হিসাবে উদাহরণ টানতে চাইলাম, বাট ডেজার্টের সংজ্ঞা হচ্ছে যেখানে মানুষজন থাকে না এই টাইপের। সেটা বরফ আচ্ছন্ন হইতে পারে, সেটা বালু আচ্ছন্ন হইতে পারে। তো যাই হোক, ভারতে কিন্তু অনেক ধরনের ক্লাইমেট আছে, সেই হিসাবে ক্লাইমেটকে আপনি প্লুরাল বানাইতে পারেন। তখন এই সেন্টেন্সে কিন্তু ক্লাইমেট হয়ে গেছে কাউন্টেবল। বাট এইখানে যখন ক্লাইমেট চেঞ্জ বলছি, তখন সেটা হয়ে যাচ্ছে আনকাউন্টেবল। লাফ, লাফ হচ্ছে নর্মালি, লাফ হচ্ছে নর্মালি হচ্ছে আপনার কাউন্টেবল, আর লাফটার হচ্ছে আপনার নন কাউন্টেবল। আচ্ছা, এরকম ট্রাফিক জ্যাম, ট্রাফিক দুইটাই দেওয়া আছে। সানবিম কাউন্টেবল, বাট সানশাইন, সানশাইন হচ্ছে আনকাউন্টেবল। এখন এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনাদের কাজ শুধুমাত্র এগুলো পড়ে আইডিয়া জেনারেট করা এবং পারা। আপনি যা পড়ছেন এগুলোর মধ্যেই পাবেন, এগুলোর মধ্যেই পাবেন। এবং যদি এর বাইরে আসে দেখবেন এটাকে কাজে লাগে, আপনি সেটা অ্যান্সার করতে পারবেন, অ্যাটলিস্ট এরকম আসবে। এরকম দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, এখানে হচ্ছে অ্যাডভার্টাইজিং। দুইটা খুবই ক্লোজ, দুইটাই আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি। আমরা জানি যে নাউনের সাথে যদি আইএনজি যুক্ত হয়, তাইলে সেটা হচ্ছে আপনার জিরান্ড হিসেবে কাজ করে, নাউন হিসেবে ব্যবহার করা যায়। বাট কথা হলো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এই যে এক্সাম্পল দেওয়া আছে এগুলো পড়বেন ভাই, আমারও অনেক কিছু বাকি আছে, তাড়াতাড়ি যাই। এতদূর পর্যন্ত আপনারা নিজেরা দেখলেন, এবার ভাই অ্যাডজেক্টিভে আসেন। অ্যাডজেক্টিভ মানে আমরা জানি যা কোনো কিছু দোষ গুণ ইত্যাদি বুঝাই। তাহলে অ্যাডজেক্টিভে যখন আসলেন তখন দেখেন দ্য সং সাউন্ড নাইস। এবার বলেন অ্যাডজেক্টিভের মধ্যে দেখছেন বলেই যে সেটা অ্যাডজেক্টিভ অ্যান্সার করবেন এরকম না, চিন্তা করে একটু বলেন এটা কি অ্যান্সার হবে। আপনারা সবাই অ্যান্সার করতে থাকেন এটা। আমি একটু 30 সেকেন্ডের একটা স্ট্র্যাটেজিক ব্রেক নিচ্ছি, আপনারা একটু এটা দেখতে থাকেন, এটার অ্যান্সার দিতে থাকেন।
বাংলাদেশ হেরে গেছে আজকে। অবাক হইলাম। ওকে, আমরা একটু ব্যাক করি। আচ্ছা, কে কি অ্যান্সার দিয়েছেন? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আচ্ছা, তো দ্য সং সাউন্ডস নাইস এটা বোঝার জন্য আমাদের যেটা জানতে হবে যে কমপ্লিমেন্ট কি জিনিস, লিঙ্কিং ভার্ব কি জিনিস, এইটা জানলে এটা পারবেন। আজকের ক্লাসটা লেংদি হয়ে যাচ্ছে। আপনার কি ক্লাসে কি বোর হচ্ছেন আপনারা? আমার ক্লাস আজকে একটু দীর্ঘায়িত হয়ে গেছে দেখলাম। এই টপিকটা আসলে 1 ঘন্টার ভিতরে পড়ে ফেলানোর কথা ছিল, বাট একটু ডিটেলস আলোচনা করতে গিয়ে দেখলাম ক্লাস অনেক বেশি লেট হয়ে গেছে। আজ আর থাক ভাইয়া, না ভাইয়া, মাঝপথে ছাড়া যাবে না, বুঝছেন? বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ক্লোজ করবো, বাট রাখা যাবে না, কারণ আমাদের অনেক ক্লাস, অনেক পথ পাড়ি দিতে হবে। আচ্ছা, এখন দেখেন, দ্য সং সাউন্ডস নাইস, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কথা হইলো কেন? কারণ হচ্ছে আপনাদেরকে লিঙ্কিং ভার্ব চিনতে হবে। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব চিনতে হবে। লিঙ্কিং ভার্ব হচ্ছে সেইগুলা যেটা, যাকে আপনি ইজ দ্বারা রিপ্লেস করতে পারবেন, মানে বি ভার্ব দ্বারা যদি রিপ্লেস করতে পারেন, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ সেটা নাউন সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। নাইস হচ্ছে এখানে আমি বললাম অ্যাডজেক্টিভ, কারণ কি বলেন তো? এই যে নাইসটা কার সম্পর্কে কথাটা বলা হয়েছে? দা সং সম্পর্কিত বলা হয়েছে না? নাইসটা কে? দা সং। তাহলে আপনারা কি বলতে পারেন না যে দা সং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে নাইস? আপনি ভার্ব বাদ দেন ভাই, আমরা জানি যে ভার্বের সাপেক্ষে যদি ট্রানজিটিভ ভার্ব হইতো তাহলে আমরা অ্যান্সার করতাম একরকম, ঠিক আছে? দা সং ইজ নাইস, রাইট? আমি যদি সাউন্ডস কথাটাকে এখানে রিপ্লেস করে ইজ দিয়ে দেই, দা সং ইজ নাইস আর দা সং সাউন্ডস নাইস, দুইটার মিনিং সেম কিনা বলেন? দা সং ইজ নাইস অথবা দা সং সাউন্ডস নাইস, বোথ আর সেম অর নট? অ্যান্সার দেন। দ্য সং ইজ নাইস অথবা দ্য সং সাউন্ডস নাইস, এটা কি সেম না আলাদা? সেম। সো যেসব ভার্ব ইজ, এম ইজ, আর ওয়াজ ওয়ার, এইরকম লিঙ্কিং ভার্ব, মানে লিঙ্কিং ভার্বটা বেসিক্যালি শুধু যে বি ভার্ব হয় এরকম না। লিঙ্কিং ভার্ব, অনেকেই লিঙ্কিং ভার্বের কাজ করতে পারে। লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যদি সাবজেক্টের সাথে এরকম অ্যাডজেক্টিভের কানেকশন তৈরি করে দেয় কোনো ভার্ব, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে সাউন্ডস দেখে আসলে কনফিউজ হওয়া যাবে না, এটা অ্যাডভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ দ্য সং ইজ নাইস খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে রিপ্লেস করা যায়। এখন ভাই আপনাদেরকে কিছু লিঙ্কিং ভার্বের সাথে পরিচয় করা দেয়। এখানে আচ্ছা নিচেই আছে, সরি আমার নোটেই তো আছে। লিঙ্কিং ভার্বে আগে নিয়ে আসলাম আপনাদেরকে। লিঙ্কিং ভার্ব হচ্ছে মূলত বি ভার্ব যতগুলো আছে, সেই সাথে হচ্ছে ফিল, স্মেল, টেস্ট, সাউন্ড, লুক, বিকাম, অ্যাপিয়ার, সিম, রিমেইন। তারপর এখন কথা হচ্ছে এরা কি সবসময় বি ভার্ব, মানে সবসময় কি এরা লিঙ্কিং ভার্ব? ভাই ডিপেন্ডস। আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আপনারা অ্যান্সার দিবেন। আমি বলি এরকম যে শি লুকস বিউটিফুল, বিউটিফুল, আমি বললাম শি লুকস বিউটিফুল। এখানে এখানে যেই লুকস তার নিচে দাগ দিলাম, এটা এটা কি লিঙ্কিং ভার্ব কিনা আপনারা বলেন? ইয়েস অর নো? শি লুকস বিউটিফুল, ঠিক আছে, এটা কি লিঙ্কিং অর নট? আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। শি লুকস অ্যাট মি অ্যাংগ্রিলি, অ্যাংগ্রিলি। এবার বলেন এই লুকসটা কি লিঙ্কিং অর নট? সেকেন্ড লুকস? নো। আই হোপ যে আপনারা ক্লিয়ার। তার মানে এখানে যে লিস্টটা দেওয়া আছে এটা আমরা পড়বো, বাট আমাকে বুঝতে হবে যে সেন্টেন্সে কি মিনিং দিচ্ছে। যখন আমি বলি শি লুকস বিউটিফুল, মানে শি ইজ বিউটিফুল, তাকে সুন্দর দেখাচ্ছে। আমি দেখাচ্ছে না বলে আমি এভাবে বলতে পারি শি ইজ বিউটিফুল। সো এই ভার্ব গুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন সাউন্ড, দ্য সং সাউন্ডস, ধরেন কি বলবো, সংকে কি দিয়ে, কোন একটা সং, নাইস, কিংবা হচ্ছে আর কি বলা যায় ভাই? সং, একটা সং, একটা সংকে হচ্ছে আহ, আহ, একটা সং সম্পর্কে একটা অ্যাডজেক্টিভ বলেন যেটা দিয়ে একটা সংকে খুব সুন্দরভাবে বর্ণনা করা যায়। সং ইজ বিউটিফুল তো নারীর সাথে যায়, সং এর সাথে কি যায়? ক্লাসি, হারমোনিয়াস, রাইট? এরকমই একটা শব্দ খুঁজছিলাম, তো সং ইজ হারমোনিয়াস বললাম, বা মেলোডিয়াস, এই তো এই শব্দগুলো খুঁজছিলাম। তাহলে যখন আমি বলবো সং সাউন্ডস, তখন সেটা হয়ে গেল লিঙ্কিং ভার্ব। তাই হোপ এখানে আমার কোনো এক্সাম্পল আমার দেওয়ার দরকার নাই যে লিঙ্কিং ভার্ব কি। তাইলে আপনার প্রথমে আমি একটা ট্র্যাপে ফেললাম এবং আপনাদেরকে মোটামুটি বুঝাই নিলাম। এরপরে চলে আসেন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। নর্মালি যদি আপনি পজিশন অনুসারে চিনতে পারেন, মানে চিনতে চান, তাহলে একটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসে, যেমন ব্ল্যাক ক্যাট বা ব্রেভ ম্যান। ক্যাট হচ্ছে নাউন, ম্যান হচ্ছে নাউন, তাহলে ব্ল্যাক, ব্রেভ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ।
আফটার নাউনের পরেও বসতে পারে ভাই, শুধু যে বিফোর নাউন হয় এরকম, আফটার নাউন হইতে পারে। লেটস ডু সামথিং ফান, ঠিক আছে, এই ফানটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনার মানে যেই কাজটা আপনি করবেন সেটা হচ্ছে মজাদার কোনো কাজ। তাহলে আপনাকে আমি বলেছিলাম যে ফাংশন না বুঝলে ভাই পার্টস অফ স্পিচ হবে না। তারপরে চলে আসেন সাফিক্স। আপনার যদি মনে হয় যে আমি সাফিক্স দেখে চিনতে চাই নাউনের মতো, তাহলে দেখবেন এই জিনিসগুলো আপনি নাউনে পাবেন না। এখানে যে সাফিক্স গুলো আছে এগুলো নাউনের ভিতর ছিল না, এগুলো মোস্টলি আপনি যখন অ্যাডজেক্টিভ বানাবেন তখন এগুলো আপনার লাগবে। এটা খুবই কাজের, কারণ ওই যে বললাম রিটেনে পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ করার জন্য এই জিনিসটা কাজে লাগে। যেমন নেশন থেকে ন্যাশনাল, চাইল্ড থেকে চাইল্ডিশ, লাইক থেকে চাইল্ড লাইক, হ্যাঁ চাইল্ডিশ চাইল্ড লাইক দুইটাই কারেক্ট। আবার দেখেন এন, উডেন, এই এনটাকে যদি আপনি আবার প্রিফিক্স করেন, ঠিক আছে, অনেক সময় অনেক শব্দকে আপনি ভার্ব বানায় ফেলতে পারবেন। যেমন ধরেন ডেঞ্জার, ডেঞ্জারকে যদি আপনি বলেন যে ভার্ব বানাই দেন তো ভাই, তাহলে এটাকে এনডেঞ্জার করলে সেটা ভার্ব হয়ে যায়, বুঝছেন? এরকম এন হচ্ছে প্রিফিক্স বানাইলে সেটা ভার্ব হয়। এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন, ভয় নাই। তো এখানে যেগুলো দেওয়া আছে একবার দেখলেন, আমি ক্লাসটা দ্রুত আগাই যাই। এবার আমাদের টপিক হচ্ছে, আচ্ছা, এই যে এখানে একটা এক্সাম্পল দিয়েছি, হুইচ পার্টস অফ স্পিচ ইজ এনোবেল, ঠিক আছে, এনোবেল, এটার অ্যান্সার করেন, এটার অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন এটা। ভাই রে ভাই, একটু আগে আপনাদেরকে আমি বলেছিলাম রে ভাই, উপরে এই যে ডেঞ্জার থেকে এন আগে যুক্ত করে ভার্ব বানাইলাম, এন ডেঞ্জার। এরকম নোবেল, ঠিক আছে, নোবেল হচ্ছে নিজেই অ্যাডজেক্টিভ। তো এন নোবেল হচ্ছে সেটাকে মহৎ করা। হ্যাঁ, এন নোবেল হচ্ছে আপনি যদি কাউকে মহৎ বানাইতে চান তাহলে এন নোবেল করতে হয়, অর্থাৎ আগে ইএন যুক্ত করে নর্মালি ভার্ব বানানো হয়। তাহলে ইএন যুক্ত হচ্ছে যদি সাফিক্স না হয়, যদি প্রিফিক্স হয়, তাহলে প্রিফিক্স হয় তাহলে সেটা ভার্ব বানাই ফেলে। হ্যাঁ, আর এটা ঠিক যে আপনি দেখেন নোবেল ওয়ার্ডটা তো আপনার জানা, রাইট? বাট যখন এনোবেল আসছে, যখন এনোবেল আসছে তখন আপনার কাছে মনে হচ্ছে ভাই এই ওয়ার্ড আমি জিন্দেগিতে দেখি নাই। এই ওয়ার্ডটা জিন্দেগিতে দেখি নাই, এইরকম পাবেন ভোকাবুলারিতে কিছু মজার জিনিস এরকম ঘটে। আচ্ছা, তারপরে এখন জিরান পার্টিসিপলের চারটা চারটা কোশ্চিন দেওয়া আছে। আপনাদের টাইম হচ্ছে জাস্ট 1.5 মিনিট, মানে 1.5 মিনিট। 1.5 মিনিটে আগের মতো সিরিয়ালি অ্যান্সার দেন আমাকে এটা। আমাদের এটার পরে ক্লাস শেষ, আর বেশি বাকি নাই, ম্যাক্সিমাম 10 মিনিট নিবো আমি আর। দেড় মিনিটে একসাথে অপশন রেডি করে একটা মেসেজে সবাই দিবেন, ইন্ডিভিজুয়াল এবিসিডি এবিসিডি দিবেন না। কেউ কারো অ্যান্সার কপি করবেন না, কপি করতে গেলেই ভুল হওয়ার চান্স থাকবে। ওকে, আমরা টাইমটা ক্লোজ করছি এবং আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। অনেকে দেখতে পাচ্ছি আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, বিবি এ এ। এটার অ্যান্সার হচ্ছে বিবি এ এ, বিবি এ এ, অর্থাৎ প্রথমটা হচ্ছে বি, পরেরটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। এখন চলে আসি, দা ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। তো দেখেন প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে নাউন বসছে। আমরা জানি জিরান, জিরান হচ্ছে নাউনের কাজ করে, ফাংশন এজ এ, ফাংশন এজ এ নাউন। আপনাকে ভার্বের মধ্যে যখন পড়ানো হবে, ভার্বের মধ্যে দেখবেন ভার্বকে ক্লাসিফাই করা হয় হচ্ছে ফিনাইট হিসাবে, সমাপিকা বাংলাতে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর ইংলিশে হচ্ছে নন ফিনাইট, ইংলিশে হচ্ছে নন ফিনাইট। এই নন ফিনাইটের মধ্যে ভার্বের মধ্যে আমরা এর মধ্যে তিনটা জিনিস দেখতে পাই। একটা দেখতে পাই হচ্ছে আমরা জিরান্ড, জিরান্ড ভার্ব প্লাস আইএনজি। একটা দেখতে পাই হচ্ছে পার্টিসিপল, একটা দেখতে পাই পার্টিসিপল, বানানটান ভুলভাল লিখছি ভাই, মাইন্ড করেন না কারণ তাড়াহুড়া করে লিখছি। আর একটা হচ্ছে জিরান পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ দেখতে পাই, ইনফিনিটিভ। এই তিনটা জিনিস আমরা নন ফিনাইটের মধ্যে দেখতে পাই। এখন কথা হচ্ছে দে আর নট ওয়ার্কিং অ্যাজ ভার্ব এনিমোর, অর্থাৎ নন ফিনাইট গুলা ভার্ব থেকে আসলেও তাদের আগত জাত ভার্ব হলেও দে আর ওয়ার্কিং অ্যাজ অ্যানাদার পার্টস অফ স্পিচ। ইনফিনিটিভ নিয়ে আপাতত আলোচনা নাই, আমাদের আলোচনা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। তো জিরান্ড এবং পার্টিসিপল, জিরান্ড হচ্ছে নাউন, জিরান্ড হচ্ছে নাউন, ভার্ব থেকে আগত হইলেও সেটা নাউন। আর পার্টিসিপল যেটা, পার্টিসিপল হচ্ছে অল টাইম অ্যাডজেক্টিভ, দে আর ভার্ব থেকে আগত হইলেও দে আর অ্যাডজেক্টিভ। আমাকে দেখতে হবে সেন্টেন্সে তার ফাংশন কি। এখন দেখেন, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, সে কোনো একটা কাজ করতে গিয়ে টায়ার্ড হয়ে যায়। কাজ হলো একটা নাম, এভাবেও যদি চিন্তা করেন সেটা নাউন, তাহলে সেটা জিরান। আর প্রিপোজিশনের পরে বসছে অফ ওয়াকিং, তাহলে সেটা একটা জিরান্ট। পরেরটাতে চলে আসেন কন্টেম্পলেটেড ম্যারিং, কন্টেম্পলেটেড ম্যারিং এটা হচ্ছে জিরান্ট। এখন কথা হচ্ছে অনেকে মিনিংই বুঝেন নাই, যারা মিনিং বুঝেন নাই তাদের ভুল হওয়াটাই স্বাভাবিক।
ঠিক আছে। তো কন্টেম্পলেটেড এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে নর্মালি কি বসে, নর্মালি হচ্ছে নাউন বসে। ঠিক আছে, এই কন্টেম্পলেটেড এর মানেটা ভুলে গেলাম যে ভাই, কন্টেম্পলেটেড এর মানে কেউ গুগলে সার্চ দিয়ে আমাকে জানান, আমি ভুলে গেছি এটার মিনিং। আচ্ছা তারপরেরটা দেখেন, তারপরেরটা দেখেন, কন্টেম্পলেটেড এর মিনিংটা কেউ গুগলে সার্চ দিয়ে জানান। আচ্ছা তারপরেরটা দেখেন হচ্ছে লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইংটা হচ্ছে পার্টিসিপল, কারণ বার্ড হচ্ছে একটা নাউন, বার্ড হচ্ছে একটা নাউন, তাহলে তার আগে যেটা বসবে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, চিন্তাশীল। আচ্ছা, কন্টেম্পলেটেড ম্যানিং হিজ কাজিন। আচ্ছা তাহলে সেন্টেন্সের মিনিংটা কি দাঁড়ালো ভাই? হি কন্টেম্পলেটেড ম্যানিং হিজ কাজিন। ও সরি, এটা কন্টেম্পলেট, চিন্তা করা, এটা আমি কেমনে ভুলে গেলাম। এরকম মাঝে মাঝে হয় বুঝছেন, ব্রুড, ব্রুড মানেও চিন্তা করা, ব্রুড মানে হচ্ছে চিন্তা করা কোনো কিছু নিয়ে। তারপরে হচ্ছে সম্ভবত কজিটেট মানেও চিন্তা করা, কজিটেট, এরকম কিছু আছে, হুট করে ভুলে গেছিলাম। কন্টেম্পলেট ম্যানিং হিজ কাজিন, অর্থাৎ সে তার কাজিনকে বিয়ে করার চিন্তা করছে। ঠিক আছে, সে তার কাজিনকে বিয়ে করার চিন্তা করছে, বুঝছেন। তাহলে এখানে হচ্ছে ম্যারিং, ম্যারিংটা হচ্ছে একটা কাজের কথা বোঝাচ্ছে আর কি, এখানে একটা আহ, মানে ভার্বাল নাউন বলতে পারেন। থিঙ্ক অ্যাবাউট, ওকে রাইট, খুব সুন্দর। আচ্ছা তারপরে চলে আসেন, তারপরে চলে আসেন কোনটা ছিলাম, ফ্লাইং, তাহলে এটা আপনারা ক্লিয়ার, নাউনের আগে বসছে। এরপরে দেখেন রিটায়ার্ড অফিসার, এখানে এই যে রিটায়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, অফিসার, অফিসারটা হচ্ছে নাউন, তার আগে বসছে কে ভাইয়া, রিটায়ার্ড, তাহলে রিটায়ার্ড একটা অ্যাডজেক্টিভ, তার আগে রিটায়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এই পার্টিসিপল হিসেবে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল আইনজি যুক্ত হয়ে হইতে পারে, আবার পার্টিসিপলটা হচ্ছে এই যে আমরা যেটাকে পাস্ট পার্টিসিপল বলি, অর্থাৎ আপনারা যখন বাচ্চাকালে পড়েছেন যে ধরেন ইট, ইট থেকে আমরা এট আর ইটেন পড়ি যে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা ছিল পাস্ট, সেকেন্ডটা ছিল আমাদের পাস্ট পার্টিসিপল, এই ফরম্যাটটা পাস্ট পার্টিসিপল। আচ্ছা তো এটা আমরা বুঝলাম, এটা চারটার অ্যান্সার দেখলাম, এবার আমরা একটু জিরান্ড এবং পার্টিসিপল কোথায় কে বসে একটু হালকা করে দেখে ফেলি। তাহলে জিরান্ড আমরা তো পড়লাম এটা নাউন, জিরান্ড পড়লাম আমরা নাউন, এবং পার্টিসিপলকে আমরা পড়লাম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তাদের অবস্থান আমরা একটু আগে পার্টস অফ স্পিচে যেটা পড়ে আসছি সেটা জানলেই চলবে। সাবজেক্ট অফ এ ভার্ব, তাহলে যেসব জায়গায় সাবজেক্ট থাকে সেসব জায়গায় বসতে পারবে। অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যাদেরকে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাবেন, কি বা কাকে দ্বারা, সে হি এনজয়স প্লেইং কার্ডস, ঠিক আছে, এখানে দেখেন প্লেইংটা, তো আপনাকে এনজয়, সে কি এনজয় করে, কোন খেলাটা এনজয় করে, সে হচ্ছে কি এনজয় করে, কার্ড খেলা এনজয় করে, সে কি এনজয় করে, প্লেইং কার্ডস, এই পুরোটাই হচ্ছে একটা ফ্রেজ, প্লেইং কার্ডস, সে কি এনজয় করে, প্লেইং কার্ডস, এই প্লেইংটা কি হবে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে সেটা জিরান্ড হবে। তো কন্টেম্পলেটেড উপরে আলোচনা করেছি। তারপর দেখেন অবজেক্ট অফ এ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের পরে নর্মালি আমরা জানি নাউন বসে। হি ইজ ফন্ড অফ প্লেইং কার্ডস, তো সে কি পছন্দ করে, সে প্লেইং কার্ডস পছন্দ করে, ফ্রেজ হিসেবে বিবেচনা করেন, বুঝছেন। তারপরে দেখেন লিঙ্কিং, অবজেক্ট অফ এ লিঙ্কিং ভার্ব, দিস ইজ মাই রাইটিং টেবিল, ঠিক আছে। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, আপনাদের যেখানে কনফিউশন হয় যে রাইটিং টেবিল, ঠিক আছে, রাইটিং টেবিল আর ফলিং স্টার দুইটা, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল, ফ্লাইং বার্ড, আমি বললাম ফ্লাইং বার্ড, আর আমি আরেকটা বললাম হচ্ছে রাইটিং টেবিল। এই জাতীয় জিনিস যখন আসে তখন আমাদের প্রচুর কনফিউশন হয়। আরেকটা বললাম হচ্ছে রাইটিং টেবিল, রাইটিং টেবিল। এখন এরকম এক্সাম্পল যখন আসবে তখন আপনারা কনফিউজ হবেন যে কোনটা জিরান্ড হবে কোনটা পার্টিসিপল হবে। এখান থেকে ভাই বাঁচার উপায় হইলো, আপনি যদি পজিশন ভুলে যান, ধরেন আপনি জানেন না, আপনার মনে পড়ছে না পজিশন নিয়ে, এই যে নিচে একটু নামায় এখানে দেখেন যে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, তো আপনার মনে হবে যে ভাই স্টার সম্পর্কে এখানে ফলিং তো তথ্য দিচ্ছে, এটা অ্যাডজেক্টিভ, তো এখানে আসেন রাইটিং টেবিল, ভাই কিন্তু টেবিল সম্পর্কে রাইটিং তথ্য দিচ্ছে, তাহলে সমস্যা কি? হ্যাঁ, আপনার তো এরকমই মনে হবে, আপনার তো ভুল হবে এখানেই ভাই। এখন এটার অ্যান্সার হচ্ছে ভাই, যদি দেখেন যে ওই কাজটা সে নিজে করতে পারে কিনা, এটা দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে যে রাইটিং টেবিল যখন আপনি বলছেন, তখন টেবিল কি আসলে নিজে রাইটিং করে, সে কি লিখে নিজে, নাকি এটা পুরাটা একটা নাম, যে টেবিলের ধরনটা কি, সেটা হচ্ছে একটা মানে ওভারঅল একটা ফ্রেজ, রাইটিং টেবিল ইজ আ ফ্রেজ নাম, এখানে বলতে বলতে পারেন আপনি টেবিল নিজে লিখতে পারে না। কিন্তু আপনি ফ্লাইং বার্ডে আছেন, পাখি তো উঠতে পারে নিজে, তাই না? পাখি যেহেতু নিজে উঠতে পারে তাই সেটা তার একটা অবস্থা বোঝায়, এবং সেটা পার্টিসিপল, সেটা অ্যাডজেক্টিভ। বাট যখন রাইটিং টেবিল বলছেন তখন অ্যাকচুয়ালি টেবিলের মানে রাইটিং টেবিল, রিডিং টেবিল এইভাবে না, বরং রাইটিং টেবিল একটা নাম হয়ে যায়, গোটাটাই একটা নাম। এটা ক্লিয়ার হয়েছেন কিনা সবাই বলেন? ফ্লাইং বার্ড আর রাইটিং টেবিল দুইটাই সিমিলার, বাট একটা অ্যাডজেক্টিভ, মানে একটা হচ্ছে পার্টিসিপল একটা জিরান্ড, কোনটা কখন জিরান্ড হবে কোনটা কখন পার্টিসিপল হবে এটা ক্লিয়ার কিনা দেখেন। ফ্লাইং বার্ড পাখি নিজেই উঠতে পারে, তাই সেটা হচ্ছে পার্টিসিপল। হ্যাঁ, এটা একই কথাই হলো, সাবজেক্ট হচ্ছে যদি মুভ করতে পারে এটা বলতে পারেন, কিংবা আপনি এভাবে প্রশ্ন করে দেখতে পারেন যে কাজটা সে নিজে করতে পারে কিনা। যেমন ট্রেন রানিং থাকে, আসলেই থাকে, রানিং ট্রেন, এটা কারেক্ট, ট্রেন নিজে রান করে। স্মাইলিং ফেস, ফেস নিজেই হাসে, ঠিক আছে, তাহলে দে আর অল পার্টিসিপল। বাট যখন রাইটিং টেবিল বলবেন, স্লিপিং রুম বলবেন, তখন আসলে রুম নিজে ঘুমায় না, টেবিল নিজে লেখে না। হ্যাঁ, প্লেইং কার্ডস, কার্ড নিজে কিন্তু খেলে না। তাহলে এইভাবে আপনি এই এক্সাম্পল গুলো নিতে পারবেন।
আপনার পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন হি ইজ গোয়িং, এই যে হি ইজ গোয়িং এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, হি ইজ গোয়িং তার যাওয়া, যাওয়া একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? জিরান্ড হবে। এরকম পার্টিসিপেলের অবস্থানগুলো দেওয়া আছে, যেমন একটা ফ্রেজ মডিফাইং দ্য সাবজেক্ট, ধরেন হিয়ারিং দ্য নয়েজ হি woke আপ, মূল কথা ক্লজ কোথায় ভাই? হি woke আপ, এটা হলো মেইন ক্লজ, এবং বাকি হিয়ারিং দ্য নয়েজ এটা হচ্ছে কোন একটা নয়েজ শুনে, এই যে হিয়ারিং, ঠিক আছে, একটা নয়েজ শোনা, এটা হচ্ছে পার্টিসিপল, একটা ফ্রেজকে মডিফাই করছে। আফটার ইনট্রানজিটিভ ভার্ব, যেমন হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, তার কন্ডিশনটা কি চিন্তা করেন, সে হাসতে হাসতে গেল, তাহলে তার কন্ডিশনটা কি লাফিং কন্ডিশন না? তাহলে আপনি যদি নাও জানেন, আপনি যদি না জানেন যে ইনট্রানজিটিভ ভার্বের পরে পার্টিসিপল বসে, আপনি এভাবে চিন্তা করেন, দে ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, সে হাসতে হাসতে যাচ্ছিল, তার কি যাওয়া একটা কন্ডিশন না? আই স হিম গোয়িং দেয়ার, আপনি তাকে, তার অবস্থাটা কি ভাই? সে যাওন্ত অবস্থায় আছে, বাংলায় বললাম যাওন্ত, যাওন্ত ইচ্ছা করে বললাম, তাকে আপনি যাওয়া অবস্থায় দেখছেন, তার অবস্থা বোঝাচ্ছে। কন্টিনিউয়াস টেন্সে যদি দেখেন আই এম স্টিল লার্নিং, তাহলে সেগুলো হচ্ছে পার্টিসিপল। এরপরে দেখেন আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করছিলাম আইএনজি যুক্ত, এগুলোকে আসলে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, এটা আমার আগে বলা উচিত ছিল, প্রেজেন্ট পার্টিসিপল উচ্চারণ করতে ভুলে গেছি। এখন আর দুই ধরনের পার্টিসিপল আছে, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমাদের ক্লাস আর 1-2 মিনিট লাগবে শেষ। পাস্ট পার্টিসিপল হচ্ছে যেটা লাস্টে ইডি যুক্ত করতে হয়, যেগুলো সেগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যদি হ্যাভিং যুক্ত থাকে, সেটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। যেমন হ্যাভিং ফিনিশড, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এরকম প্রশ্ন আসতে পারে, নিচের কোনটা পারফেক্ট পার্টিসিপলের অ্যান্সার? পারফেক্ট পার্টিসিপলের অ্যান্সার তখন দেখবেন হ্যাভিং আছে কিনা। আর শুধু পাস্ট পার্টিসিপল বললে খেয়াল করবেন ইডি যুক্ত আছে কিনা, যেমন লকড ডোর, রিটায়ার্ড অফিসার, তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। এই হচ্ছে আপনাদের ওভারঅল ক্লাস। নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের বিসিএস এ আসা যতগুলো কোশ্চিন আছে এই টপিকের, আপনারা যখন অ্যান্সার করবেন ডান সাইডটা হাইড করবেন, এগুলো কাগজ দিয়ে ঢেকে ঢেকে নিজে নিজে চেষ্টা করবেন যে অ্যান্সারটা কারেক্ট হচ্ছে কিনা। এই ক্ষেত্রে তাই করেন ভাই, অন্য ক্ষেত্রে যদি নাও করেন, এই এই চ্যাপ্টারটার ক্ষেত্রে এটা ঢেকে ঢেকে অ্যান্সার করবেন, নিজে একবার করার চেষ্টা করবেন, ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? এই তো মোটামুটি শেষ। আমি আগে রেকর্ডিংটা অফ করে দিই, আজকে আপনাদের তেমন কোশ্চিনস নিব না, কারণ আজকে আসলে অনেক লেংদি ক্লাস নিয়ে ফেলেছি, এটা আমি নিজেও এক্সপেক্ট করি নাই এত লেংদি ক্লাস হবে আমার।